2026-এ যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা মাথায় রেখে কিছু চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো অতি অবশ্যই তোমাদের আসার সম্ভাবনা, সেই প্রশ্নগুলো নিয়ে আমি কিছু তোমাদের আলোচনা করছি এবং তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে যে এই পরীক্ষার আগে এই প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে যেতে। আমি বিভিন্ন চ্যাপ্টার থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো করছি যাতে তোমরা শুধুমাত্র সেই কোশ্চেনগুলো বলেই নয়, ওই রিলেট যে সমস্ত প্রশ্ন আছে তাদের উত্তরগুলো তোমরা করতে পারবে। তা দেখো আমরা কি করব না, স্ববর্গীয় জটিল যৌগ। তাহলে এই যে স্ববর্গীয় জটিল যৌগ আছে, এখানে আমি একটা জটিল যৌগ নিচ্ছি এবং জটিল যৌগটা আমি এইভাবে লিখছি একটা CO NH3 হোল 4 Cl2 আর বাইরে Cl। তাহলে তোমাদের এরকম একটা জটিল যৌগ দিয়ে দিতে পারে। কি কি বলতে পারে না, এই জটিল যৌগের লিগ্যান্ড কতগুলো আছে, কেন্দ্রীয় পরমাণু কি, তার জারণ স্তর কত, মুখ্য যোজ্যতা কি, কাউন্টার আয়ন কি, তাহলে সেইগুলোকে নিয়ে আমরা বিশ্লেষণ করছি। তো দেখো এই যে জটিল যৌগ আমরা কি বলবো, CO NH3 হোল 4 Cl2, আর এটা থার্ড ব্র্যাকেটের বাইরে আছে Cl। তাহলে তোমরা মনে রাখবে যে এই যে থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা আছে, যেটা থাকে, তাকে বলবো আমরা মুখ্য যোজ্যতা। তার মানে এটা হচ্ছে তোমার মুখ্য যোজ্যতা। তাহলে মুখ্য যোজ্যতা কতগুলো আছে ক্লোরিন? একটা। তাহলে মুখ্য যোজ্যতার সংখ্যা হচ্ছে যে 1 এবং এটা হচ্ছে অ্যানায়ন এবং এটাকে আমরা কিভাবে লিখি না Cl মাইনাস। তাহলে এটা হচ্ছে মুখ্য যোজ্যতা এবং এই অঞ্চলটাকে বলি আমরা আয়নীয় অঞ্চল। কি বলবো? আয়নীয় অঞ্চল। তাহলে এটা হচ্ছে আয়নীয় অঞ্চল এবং কাউন্টার যে আয়ন, এটাকে মুখ্য যোজ্যতাকেই বলা হয় কাউন্টার আয়ন, সেটা হচ্ছে Cl মাইনাস। তাহলে এটাই যদি অ্যানায়ন হয় Cl মাইনাস, তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে পুরোটা যেটা আছে সেটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পুরো অংশটা আছে এটাকে বলবো আমরা স্ববর্গীয় স্তর। কি বলবো? স্ববর্গীয় স্তর। এবং এই যে স্ববর্গীয় স্তর বা বলবো কোঅর্ডিনেশন এন্টিটি ইংলিশে। তাহলে এই কোঅর্ডিনেশন এন্টিটি তিন রকম হয়, একটা প্রশম, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন। তাহলে এই যে স্তরটা আমি তৃতীয় বন্ধনী দিয়ে লিখেছি, এর উপরে যে চার্জটা আছে সেটা পজিটিভ, ওই জন্য এই কোঅর্ডিনেশন এন্টিটি হচ্ছে পজিটিভ এন্টিটি। যদি এটা কিছু চার্জ না থাকতো তাহলে সেটা প্রশম কোঅর্ডিনেশন এন্টিটি, আর যদি নেগেটিভ চার্জ থাকতো তাকে বলতে আমরা অ্যানায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি। এই যে কোবাল্টটা নিচ্ছি এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু। এবং কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে এই যে থার্ড ব্র্যাকেটের মাঝে যেটা থাকে, তাহলে কি কি আছে দেখো, থার্ড ব্র্যাকেটের মাঝে আছে এইটা, এই পুরো অংশটা। NH3 আছে 4টে আর 2টো আছে ক্লোরিন। তাহলে এইগুলো হচ্ছে যে সব তোমার কি লিগ্যান্ড। এগুলো কি বলবো? লিগ্যান্ড। তাহলে এই যে লিগ্যান্ড আছে এর মধ্যে 4টে কি আছে, 4 অণু আছে অ্যামোনিয়া, NH3 যেটা প্রশম, আর 2 অণু হচ্ছে যে তোমার কি ক্লোরাইড, অ্যানায়ন। তাহলে এই যে লিগ্যান্ডগুলো আবার 3 রকম হতে পারে। একটা হচ্ছে যে প্রশম, 2 নম্বর হতে পারে অ্যানায়নিক এবং কিছু ক্ষেত্রে ক্যাটায়নিক হতে পারে। তাহলে এই ক্ষেত্রে যে লিগ্যান্ড আছে, অ্যামোনিয়া লিগ্যান্ড আছে যেটা প্রশম, আর আছে ক্লোরাইড Cl মাইনাস। তাহলে অ্যামোনিয়া আছে টোটাল কটা? 4টে, আর ক্লোরাইড আছে 2টো। তাহলে টোটাল লিগ্যান্ড কটা? 4 আর 2 6টা। তাহলে এই যে 4 আর 2 6টা, তাহলে এটাকেই বলবো, এই সংখ্যাটাকে 4 আর 2, এটাকে বলবো আমরা কি না কোঅর্ডিনেশন সংখ্যা। কি বলবো? কোঅর্ডিনেশন সংখ্যা। তাহলে কি কি পেলাম দেখো, কেন্দ্রীয় পরমাণু কোবাল্ট, এর কোঅর্ডিনেশন সংখ্যা হচ্ছে তোমার কত? 4 আর 2 6। লিগ্যান্ডের সংখ্যা হচ্ছে 6, তার মধ্যে 4টে লিগ্যান্ড হচ্ছে প্রশম অ্যামোনিয়া আর 2টো হচ্ছে অ্যানোনিক Cl মাইনাস। আর তৃতীয় বন্ধনীর মাঝে যে প্লাসটা আছে এই অঞ্চলটাকে বলবো আমরা স্ববর্গীয় স্তর বা কোঅর্ডিনেশন এন্টিটি, যেটা ক্যাটায়ন। বাইরে যেটা আছে সেটা হচ্ছে মুখ্য যোজ্যতা, তার সংখ্যা হচ্ছে 1 এবং সেটা হচ্ছে Cl মাইনাস। তাহলে কাউন্টার আয়নটা হচ্ছে তোমার Cl মাইনাস, ঠিক আছে। আর এটাকে বলবো আমরা আয়নীয় অঞ্চল। এখন আমাকে যেটা বার করতে হবে, এই যে কেন্দ্রীয় পরমাণু আছে এর আমাকে জারণ স্তরটা বার করতে হবে। তাহলে জারণ স্তর যদি বার করি তাহলে টোটালটা
আমরা কি একটা প্রশ্ন বলছি, টোটাল যে আয়নীয় যৌগটা এটা প্রশ্ন। কোবাল্টে যেহেতু বার করবো ওই জন্য এটাকে ধরছি এক্স প্লাস সবগুলা যোগ করব। কটা অ্যামোনিয়া আছে? 4টে। অ্যামোনিয়া প্রশ্ন বলেছি, তাহলে 4 × 0 প্লাস ক্লোরিন কটা আছে? 2টো, 2 × ক্লোরিন হচ্ছে -1 প্লাস বাইরে কি আছে? সিএল কটা আছে? একটা, তাহলে -1। তাহলে ওভারঅল যে চার্জ, আয়নীয় চার্জের যোগফল সেটা কত হচ্ছে? 0 হয়ে যায়, কারণ +1 -1। তাহলে এটা যদি আমি সিম্পলি ক্যালকুলেশন করি তাহলে এক্স 4 0 0 প্লাস মাইনাস -2 -1 সমান 0। তাহলে এক্স -3 সমান 0। তাহলে এক্স সমান কত হচ্ছে? 3। তাহলে এই যে কোবাল্টের যে জারণ স্তর সেটা কত হচ্ছে? না 3, এর জারণ স্তর 3। ঠিক আছে, তাহলে এই গেল তোমার একটা জটিল যৌগে কি কি জিনিস দিতে পারে সেগুলো আমরা পড়ে নিলাম। ঠিক আছে, এখন তোমাকে বলতে পারে যে এই জটিল যৌগটার ইউপ্যাক নাম কি। তাহলে ইউপ্যাক নাম যখন আমরা করব তখন আমরা কিভাবে নামটা করি? আচ্ছা, আগে আমরা কি বলি যে ক্যাটনের নামটা আগে করি, তারপরে অ্যানয়নের নামটা করব। কি করব? প্রথমে ক্যাটনের নাম। তাহলে এই যে জটিল যৌগটা আছে, দেখো এই জটিল যৌগটাকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি। কি আছে? সিএলটা বাইরে আছে, তাহলে এটা হচ্ছে সিএলটা অ্যানায়ন হয়, তাহলে এটা অ্যানায়নিক, এটা ক্যাটায়নিক। হচ্ছে প্রথমে নিয়মটা হচ্ছে ক্যাটায়নটা আগে লিখবো। তাহলে ক্যাটায়নটা যখন লিখবো তখন কি হচ্ছে? কেন্দ্রীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণু যদি থাকে তাহলে কেন্দ্রীয় পরমাণুকে আগে বলতে পারবো না, আগে কি বলবো? লিগ্যান্ড গুলার নাম বলবো। তাহলে লিগ্যান্ড কি আছে? এটা অ্যামোনিয়াটাকে বলি আমরা অ্যামিন, তাহলে অ্যামিন শুরু হয় এ দিয়ে। আর এখানে কি আছে? ক্লোরিন, ক্লোরিন শুরু হয় সি দিয়ে। তাহলে এই যে অ্যালফাবেটিক অর্ডারে আগে সাজাবো, আগে এ আসে তারপরে সি, তাহলে আমরা আগে কি বলবো? অ্যামিন। এবার কতগুলো অ্যামোনিয়া আছে? না 4টে, ওই জন্য আমরা কি বলবো? টেট্রা। তাহলে বলবো টেট্রা অ্যামিন। ক্লোরিন কত আছে? না 2টো, ওই জন্য বলবো ডাই ক্লোরাইড। আমরা কি বলবো? এটা ক্লোরাইড, CHLORID। তাহলে এই লিগ্যান্ড হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড। তাহলে যে সকল অ্যানায়নিক লিগ্যান্ডের শেষে IDE দিয়ে শেষ হয় তাদেরকে আমরা চেঞ্জ করে নাম লেখার সময় লিখি ক্লোরিডো, CHLORIDO, ক্লোরিডো। তাহলে এটা অ্যানায়নিক, তাহলে অ্যানায়নিক লিগ্যান্ড যদি হয় তাহলে তাকে আমরা কি চেঞ্জ করে লিখবো? ডাইক্লোরিডো, CHLORIDO, ডাইক্লোরিডো। তাহলে আমাদের লিগ্যান্ড দুটো হয়ে গেল। তারপরে কি লিখবো? কেন্দ্রীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণুটা কি হচ্ছে? কোবাল্ট। এবার এই যে কোঅর্ডিনেশন এন্টিটি এটা কি? পজিটিভ। তাহলে পজিটিভ আর যদি নিউট্রাল হয়, প্রসম হয়, তাহলে এই যে কেন্দ্রীয় পরমাণুটা লিখছি তার শেষে কিন্তু কোনো রকম এর যোগ হবে না। কিন্তু যদি এটা অ্যানোনিক হয়ে যায় তাহলে কেন্দ্রীয় পরমাণুর শেষে আমরা এর যোগ হতো। তাহলে কোবাল্টের শেষে কিন্তু এটা যদি অ্যানোনিক হতো তাহলে কোবাল্টেট বলতাম, এর যোগ করতাম। কিন্তু যেহেতু এটা পজিটিভ বা নিউট্রাল যদি হয় তাহলে চেঞ্জ হবে না, তাহলে কি লিখবো? কোবাল্ট, COBALT। তাহলে এই যে ক্যাটনটা লিখলাম পুরোটা ক্যাটনটা দেখো শেষ হয়ে গেল। তাহলে ক্যাটনটা লেখার সময় কিন্তু এর মাঝে কোনো গ্যাপ থাকবে না। এ হলো কাজ। এবার কেন্দ্রীয় পরমাণু যখনই আমরা লিখি না কেন তার শেষে আমি প্রথম ব্র্যাকেটের মধ্যে আমরা কি করবো? জারণ স্তরটা। তাহলে আমরা কত জারণ স্তর পেয়েছিলাম? 3। তাহলে এইভাবে লিখতে হবে রোমান হরফে ফার্স্ট ব্র্যাকেটের 3, ব্যাস, অ্যাড ক্লোজ। তারপরে আমরা অ্যাননটা যখন লিখবো তখন একটু গ্যাপ দিয়ে দেবো ছেড়ে, যেমন আমরা লিখি কি আছে? সিএল। তাহলে এই যে সিএলটা এটা কিন্তু লিগ্যান্ড নয়, এটা মুখ্য যোজ্যতা। তাহলে মুখ্য যোজ্যতা যতগুলোই থাকুক না কেন, 2টো 3টে 4টে, তাকে আমরা ডাই ট্রাই কিচ্ছু বলতে পারবো না, শুধুমাত্র তাকে অ্যানায়ন হিসাবে আমরা কিভাবে লিখি সেটা লিখবো। লিখি ক্লোরাইড, CHLORID। যদি Cl2 থাকতো তাহলে ডাইক্লোরাইড বা এরকম কিছু বলতে পারতাম না। তাহলে এই হচ্ছে তোমার কিন্তু ঘটনা। তাহলে এইভাবে আমরা ইউপ্যাক নামগুলো লিখতে পারবো। ঠিক আছে, তাহলে কি নামটা হলো? টেট্রা অ্যামিন ডাইক্লোরিডো কোবাল 3 ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এই একটা ইউপ্যাক নাম গেল। আর একটা আমাকে জানতে হবে না, এই যে কেন্দ্রীয় পরমাণু আছে বা কোনো একটা জটিল যৌগ দিয়ে দিল, সেটা ক্যাটনিক এন্টিটি দিয়ে দিতে পারে বা অ্যানায়নিক এন্টিটি দিয়ে দিতে পারে। বলতে পারে যে এই জটিল যৌগের যে কেন্দ্রীয় পরমাণুটা আছে, কেন্দ্রীয় পরমাণু কি? কোবাল্ট। যে কোবাল্টের কার্যকরী পারমাণবিক আধান নির্ণয় করো। কি বলবো? কার্যকরী ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার বা ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, কার্যকরী পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এইটা নির্ণয় করতে বলে। তাহলে কি বলবো? না এইটা সমান হচ্ছে যে EN সমান হচ্ছে কেন্দ্রীয় যে পরমাণুটা বলছি সেই কেন্দ্রীয় পরমাণুর প্রোটন সংখ্যা। কি বলবো? কেন্দ্রীয় পরমাণুর প্রোটন সংখ্যা।
কেন্দ্রীয় পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক মাইনাস এই যে কেন্দ্রীয় পরমাণুটা আছে যার বার করছি তার জারণ সংখ্যা মাইনাস জারণ সংখ্যা কার না কেন্দ্রীয় পরমাণু প্লাস 2 গণিত লিগ্যান্ডের সংখ্যা। কি বললাম? তাহলে ইএন বার করতে দিতে পারে, এরকম একটা জটিল যৌগ দিতে পারে, এইভাবে দিতে পারে, বা এইভাবে ভেঙে এইভাবে দিল, এইভাবে দিল প্লাস চার্জ দিয়ে এরকম। কি বলবে যে এখানে এই যে জটিল যৌগটা আছে সেখানে কেন্দ্রীয় পরমাণুর ইএএন নির্ণয় করো বা কার্যকরী পারমাণবিক সংখ্যা নির্ণয় করো। তাহলে ফর্মুলাটা কি হচ্ছে, যার যে কেন্দ্রীয় পরমাণুটা থাকবে তার প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক মাইনাস ওই কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা প্লাস 2 গণিত লিগ্যান্ডের সংখ্যা। তাহলে দেখো এই যে কোবাল্ট, তাহলে কোবাল্টের পরমাণু ক্রমাঙ্ক কত না, কোবাল্টের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 27, 27 মাইনাস এর জারণ সংখ্যা আমরা আগে কত পেয়েছি 3 প্লাস 2 গণিত লিগ্যান্ডের সংখ্যা। তাহলে কতগুলো লিগ্যান্ড আছে এখানে, 4টে, এখানে 2টো, টোটাল 6টা, 2 গণিত 6, তাহলে 27 মাইনাস 3 প্লাস 12, 27 মাইনাস 3 কত হচ্ছে 24 প্লাস 12 হচ্ছে 36। তাহলে এই হচ্ছে যে কার্যকরী পারমাণবিক আধান। তাহলে এইরকম একটা পোর্শন গেল, একটা জটিল যৌগ দিয়ে দেবে, তার জারণ সংখ্যা বার করতে বলতে পারে, কোঅর্ডিনেশন এন্টিটিটা বলতে পারে, কাউন্টার আয়ন দেখাতে পারে, লিগ্যান্ডের সংখ্যা বলতে পারে, কোঅর্ডিনেশন সংখ্যা বলতে পারে, এরকম দিতে পারে। ঠিক আছে, এখন আমাদের দেখো তাহলে এই যে জটিল যৌগটা আছে এগুলোর মধ্যে তো সব তো বার করলাম। এখন জটিল যৌগের যে স্ট্রাকচার বা এই সম্পর্কে আমাদের কি ধারণা আসবে, বা জটিল যৌগের স্ট্রাকচার জানার আগে আমরা একটু দেখে নেব যে একটা জটিল যৌগের স্ট্রাকচার আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, একটা কোশ্চেনের মাধ্যমে আমি বলে দিচ্ছি, তোমরা একটু দেখো। এরকম তোমাদের একটা কোশ্চেন নিতে পারে যে CONH3 আণবিক সংকেত বিশিষ্ট একটি জটিল যৌগ অতিরিক্ত AgNO3 সঙ্গে বিক্রিয়ায়, কি বললাম, অতিরিক্ত AgNO3 এর সঙ্গে বিক্রিয়ায় তোমার কি করে না 2 মোল AgCl এর সাদা আধিক্যের দেয়। ঠিক আছে, এবং এই যে জটিল যৌগটা থাকে এর আয়নীয় পরিবাহিতা, কি বললাম, এর আয়নীয় পরিবাহিতা 3টি আয়নের পরিবাহিতার সঙ্গে সমান। তাহলে না এই জটিল যৌগটার সংকেত কি হতে পারে, তাহলে কিরকম না একটা সংকেত দিয়ে দেবে যে এই জটিল যৌগটা একটা অতিরিক্ত সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করানো হয়েছে এবং দেখা গিয়েছে যে বিক্রিয়ার ফলে সেই বিক্রিয়ার মাধ্যমে 2 মোল AgCl এর সাদা আধিক্যের সৃষ্টি করে। তাহলে এর সংকেতটা কি, এবং আরেকটা ইনফরমেশন দিতে পারে তাহলে যে জটিল যৌগটা থাকবে সেই জটিল যৌগটার যে আয়নীয় পরিবাহিতা, সেই আয়নীয় পরিবাহিতা 3টি আয়নীয় পরিবাহিতার সঙ্গে সমান হয়। তার মানে 3টে আয়ন তৈরি করবে, যে টোটাল আয়নের সংখ্যা 3টে। তাহলে এই জটিল যৌগটার স্ট্রাকচার কি হতে পারে, তাহলে দেখো এখান থেকে একটু ধারণা, Agটা কোথা থেকে আসছে, আমি অতিরিক্ত যেটা নিয়েছি এটা এক্সেস। ঠিক আছে, তাহলে Clটা নিশ্চয়ই কিন্তু এই একটা জটিল যৌগ এখান থেকে আসছে। কটা Cl আসছে, 2 মোল, মানে 2টো Cl কিন্তু আসছে। তাহলে আমরা যে জটিল যৌগটা আমরা দেখব সেখানে কি বলেছি, 2 ধরনের যোজ্যতা, একটা মুখ্য যোজ্যতা, একটা হচ্ছে গৌণ যোজ্যতা। তাহলে মুখ্য যোজ্যতা কোথায় থাকে, যেটা বলি আমরা আয়নি যোজ্যতা, সেটা তৃতীয় বন্ধনীর বাইরে থাকে। তাহলে এই তৃতীয় বন্ধনী যেটা বাইরে থাকে সেটাই কিন্তু মুক্ত হয়ে যায়, সেটা আয়ন হিসেবে বেরিয়ে চলে যায়। তাহলে এই যে আয়ন হিসেবে যেটা বেরিয়ে এসেছে সেটা কি হচ্ছে Cl। তাহলে Clটা কোথায় আছে, নিশ্চয়ই থার্ড ব্র্যাকেটের বাইরে, এবং কম মোল এসেছে 2 মোল, তার মানে 2টো Cl কিন্তু অবশ্যই তোমার থার্ড ব্র্যাকেটের বাইরে থাকবে। তাহলে এই যে এর যে স্ট্রাকচারটা আমি আঁকতে চাইছি, যে জটিল যৌগটা আঁকবো সেই জটিল যৌগের বাইরে কিন্তু 2টো Cl তোমার থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তাহলে কোবাল্ট কটা কেন্দ্রীয় পরমাণু, একটাই আছে। অ্যামোনিয়া কটা আছে, 5টা, তাহলে NH3
আর এখানে টোটাল সিএল ছিল কটা, 3টে, তার মধ্যে 2টো যদি বাইরে হয়ে যায় তাহলে ভিতরে একটা আছে তোমার সিএল। তাহলে এই যে এটা হচ্ছে তোমার জটিল যৌগের স্ট্রাকচার, ঠিক আছে। কি হবে, CONH3 বাইরে 2টো সিএল আছে, তাহলে এই সিএলটা হচ্ছে মুখ্য যোজ্যতা। তাহলে এটা যদি আয়নে ভেঙে যায়, দেখো কি হবে, আয়নে ভাঙবে, এটা আয়নে কিভাবে ভাঙবে, সিএল কটা, 2টো, তাহলে লিখতে পারি 2Cl-, তাহলে অ্যানোনিক চার্জ -2 দুটোর জন্য, তাহলে এখানে ক্যাটনের চার্জ হবে 2+। তাহলে এই যে যে ক্যাটনিক এন্টিটি হবে CONH3 এর চার্জ হচ্ছে +2 আর এর চার্জ হচ্ছে -2। একটা সেলের জন্য -1, দুটো সেলের জন্য -2। তাহলে টোটাল এদিকে ক্যাটন কটা পেলাম, একটা, এখানে অ্যানন কটা পেলাম, কটা, 2টো। তাহলে মোট আয়নের সংখ্যা হচ্ছে যে তোমার 3। তাহলে আয়নের সংখ্যা যদি 3 হয়, তাহলে দেখো 3টি আয়নের পরিবাহিতার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই জটিল যৌগ যে সংকেত সেটা হবে এটা। এবং এখানে যদি অতিরিক্ত AgNO3 সঙ্গে যদি আমরা বিক্রিয়া করি, দেখো AgNO3 সঙ্গে যদি আমরা বিক্রিয়া করি, তাহলে প্রোডাক্ট কি হবে না, AgCl এর সঙ্গে 2 মোল AgCl এর অধক্ষে পড়ে যাবে, ঠিক আছে। AgCl অধক্ষে পড়ে গেল, তাহলে প্রোডাক্ট কি হবে না, এটা তো থাকবে, এটা তো ভাঙছে না, CONH3 আর এখান থেকে যে NO3 আছে অতিরিক্ত, সেটা কি লিখবো, NO3 এরকম হচ্ছে যে তোমার স্ট্রাকচারটা পাবো বিক্রিয়া মাধ্যম। তাহলে এটা বিক্রিয়াটা, তাহলে তোমার যে সংকেত যেটা চাইছে সেটা হচ্ছে এইটা। এবং এটা আরেকটু বিবৃতি করে আরেকটু ব্যাখ্যাটা করবে না, এখানে 2টো সিএল বাইরে থাকার জন্য এটা মুখ্য যোজ্যতা রূপে কাজ করছে, যেটাই কিন্তু এই যে 2 মোল AgCl তৈরি করছে, ঠিক আছে। তাহলে 2 মোল AgCl যদি তৈরি করে, তাহলে 2টো ক্লোরিন পরমাণু কিন্তু এই তৃতীয় বন্ধনী বাইরে থাকবে, অর্থাৎ মুখ্য যোজ্যতা হিসাবে কাজ করবে। তাহলে সুতরাং জটিল যৌগের যে সংকেত সেটা অবশ্যই এটা হবে। এবং জটিল যৌগটাকে আরেক লাইনটা এইভাবে ভেঙে দেবো যে এখানে ক্যাটনের চার্জ হচ্ছে 2+ আর অ্যানায়ন হচ্ছে যে 2Cl-। তাহলে মোট আয়নের সংখ্যা দেখো, 2টো অ্যানায়ন আর একটা ক্যাটন, টোটাল আয়নের সংখ্যা হচ্ছে 3টে। তাহলে এর যে এই জটিল যৌগের যে আয়নীয় পরিবাহিতা, এই আয়নীয় পরিবাহিতা দেখো 3টি আয়নের সঙ্গে সমান আছে, যেহেতু এখানে আয়নের সংখ্যা তোমার 3 হয়ে যাচ্ছে। তাহলে এইরকম কিন্তু তোমাদের অঙ্ক দেয়, ঠিক আছে। এবার কিছু কিছু তোমাদের লিগ্যান্ড থাকবে, যেমন মোনোডেন্টেড, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, হেক্সাডেন্টেড, এগুলো লিগ্যান্ড। সেই লিগ্যান্ড থেকে বলবে যে যে ওই জটিল যৌগে কেন্দ্রীয় পরমাণুর সর্বকাঙ্ক সংখ্যা কত, ঠিক আছে। আমি ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। মনে করো আমি লিখছি CrEn2 Cl2, বাইরে Cl। তাহলে এই যে ইএন, এটা একটা বাইডেন্টেড লিগ্যান্ড, কি লিগ্যান্ড, বাইডেন্টেড, অর্থাৎ একটা ইএন দুটো পরমাণুকে, মানে একটা ইনের মধ্যে 2টো দাতা পরমাণু আছে, 2টো দাতা পরমাণুই কিন্তু ইলেকট্রন দান করবে একসঙ্গে, ঠিক আছে। তাহলে একটা ইএন 2টো দাতা পরমাণু থাকায় 2টো বন্ধন তৈরি করছে, তার মানে এখানে কি আছে, কোঅর্ডিনেট করছে কি, 2টো পরমাণু কোঅর্ডিনেট করছে। তাহলে এখানে ইএন হচ্ছে বাইডেন্টাল লিগ্যান্ড, তাহলে কটা আছে, 2টো। তাহলে যদি 2টো থাকে, তাহলে টোটাল দাতা পরমাণু হচ্ছে 4টে। তাহলে এখানে 4টে দাতা পরমাণু, এখানে 2টো, টোটাল 6টা। তাহলে যে ক্রোমিয়ামের সর্বগাঙ্ক সংখ্যা, তাকে শর্ট ফর্মে লিখবো CN, এটা হচ্ছে তোমার 6, ঠিক আছে, এরকম। আবার তাই মনে করো CrOx3 3- বা 3+ এরকম লিখলাম। তাহলে এটা হচ্ছে অক্সালেটর। তাহলে অক্সালেটর এটাও বাইডেন্টাল লিগ্যান্ড, তাহলে কটা আছে, 3টে, তাহলে 3 দিয়ে 6, তাহলে এরও কিন্তু সিএর হচ্ছে তোমার কি 6। আর মনে করো এবার লিখছি FeEDTA 4- এরকম আমি বললাম, সাপোজ বলে দিলাম যে এরকম একটা যে দিচ্ছে। তাই যে EDTA, এটা যে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটো অ্যাসিটেটো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যেটা একটা হেক্সাডেন্টেড, কি হেক্সাডেন্টেড, তাহলে 6টা দাতা পরমাণু এপির সঙ্গে যুক্ত হয়, ওই জন্য এক্ষেত্রে এপিসিএন তোমার কত হচ্ছে 6।
তাহলে এইভাবে কিন্তু বিভিন্ন স্ট্রাকচারগুলো দিয়ে দিতে পারে, দিয়ে বলবে যে কেন্দ্রীয় পরমাণুর তোমার সর্বকাঙ্ক সংখ্যা কত। কখনোই আমাদের অনেকটা ভুল হয়ে যায়, তাহলে এখানে বলতে পারি ইএন দুটো আছে, এখানে দুটো আছে ক্লোরিন, তাহলে 2 2 4, তাহলে সিএন 4। এখানে কটা বলতে পারি না ওএক্স 3টে আছে, তার মানে কোঅর্ডিনেট সংখ্যা 3, কিন্তু একদম নয়। এখানে ইডিটিএ একটা আছে, তাহলে এপি আর সিএন হচ্ছে যে 1, কিন্তু তা অবশ্যই নয়। ঠিক আছে, তাহলে এটা বাইডেন্টেড, তাহলে দুটো থাকার জন্য 2 2 4, আর এখানে দুটো ক্লোরিন পরমাণু আছে, তাহলে 4 আর 2 6, তাহলে সিএন হচ্ছে যে 6। এই ক্ষেত্রে এটাও বাইডেন্টেড, দুটো দাতা পরমাণু একসঙ্গে যুক্ত হয় ক্রোমিয়ামের সঙ্গে, কটা আছে 3টে, তাহলে 3 2 6, আর এখানে ইডিটিএ হেক্সাডেন্টেড, তাহলে 6টা দাতা পরমাণু থাকার জন্য এখানে কি হবে না এর সিএন হচ্ছে যে 6। ঠিক আছে, এবার দেখো যে আমরা কি করব না এই যে বিভিন্ন জটিল যৌগগুলো যেগুলো আছে তাদের সমবায়বতা দেখবো। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও। তাহলে আমরা গঠনগত সমবায়বতা বা জ্যামিতিক সমবায়বতা তো আমরা করতে হবে, বা স্ট্রাকচারে তোমাদেরকে আঁকতে হতে পারে। তোমাদেরকে এরকম বলবে যে অ্যাম্বিডেন্ট যে লিগ্যান্ডগুলো আছে, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডগুলো কি ধরনের সমবায়বতা দেখায়। তাহলে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কি, আমি বলছি সিএন মাইনাস, সিএন মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে কার্বনের নেগেটিভ চার্জ দিয়েও ইলেকট্রন দান করে, আবার নাইট্রোজেন দিয়েও ইলেকট্রন দান করে। আমি বললাম যে কেন্দ্রীয় পরমাণু একটা বলছি M1 আর একটা বলছি M2। তাহলে M1 এর ক্ষেত্রে দেখো কার্বনের মাইনাস চার্জ দিয়ে বন্ধন তৈরি করছে, আবার M2 সঙ্গে কার্বনের সিএন এর নাইট্রোজেন দিয়ে নন পে ইলেকট্রন দিয়ে বন্ধন তৈরি করছে। তাহলে এদের বন্ধন তৈরি করার সাইড, অর্থাৎ বন্ধন যে তৈরি করবে সেটা একটা নির্দিষ্ট পরমাণু বন্ধন তৈরি করছে। এই জন্য এরা যে সমবায়বতা দেখায় তাহলে কি বন্ধন ঘটিত সমবায়বতা দেখায়। তাহলে এরকম কোশ্চেন দিতে পারে যে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডগুলি কি ধরনের সমবায়বতা দেখাবে। তাহলে কি বলবো না বন্ধন ঘটিত সমবায়বতা, বন্ধন ঘটিত সমবায়বতা দেখাবে। এবার আমি একটা স্ট্রাকচার আঁকছি, তাহলে এই যে দুটো স্ট্রাকচার জটিল যৌগ, সেই জটিল যৌগ দুটো কি ধরনের সমবায়বতা দেখাবে এবং এই জটিল যৌগগুলোকে তুমি কিভাবে পার্থক্য করবে দেখে নাও। সিও NH3 হোল 5 Br SO4, আরেকটা লিখছি সিও NH3 হোল 5 SO4 Br। এরকম অবশ্যই আসতেই পারে। তাহলে এখানে দেখো কোবাল একটা, অ্যামোনিয়া 5টা, অ্যামোনিয়া 5টা, Br একটা, Br একটা, SO4 একটা, SO4 একটা। তাহলে এখানেও আণবিক সংকেত যা, এখানেও আণবিক সংকেত একই। তাহলে এরা পরস্পরের সমবায়ক, এবং এরা কি ধরনের সমবায়ক না বলো দেখি না এদের যে মুখ্য যোজ্যতা আছে, অর্থাৎ থার্ড ব্র্যাকেটে যেটা বাইরে আছে তাকে বলবো আমরা মুখ্য যোজ্যতা বা আয়নিক যোজ্যতা, অর্থাৎ আয়ন হিসাবে কিন্তু এখানে SO4 2- বেরিয়ে চলে যায়। আর এক্ষেত্রে বাইরে কি আছে না Br মাইনাস, তাহলে এইটা আয়নীয় যোজ্যতা হিসেবে বেরিয়ে চলে যায়। অর্থাৎ এদের যে আয়নীয় স্তরটা, অর্থাৎ যে আয়নটা আছে সে আয়নটা ভিন্ন হওয়ার জন্য এরা যে সমবায়বতা দেখাবে তাহলে কি বলবো আয়ন আয়ন সমবায়। কি সমবায়? আয়ন আয়ন সমবায়। তাহলে প্রথম উত্তরটা হচ্ছে আয়ন আয়ন সমবায় প্রদর্শন করে। তাহলে কি না এই ক্ষেত্রে যে আয়নটা বেরিয়ে যায় সেটা হচ্ছে যে SO4 2- সালফেট আয়ন, আর এটা হচ্ছে যে Br মাইনাস ব্রোমাইড আয়ন। তাহলে এদের আয়নীয় স্তরটা আলাদা, ওই জন্য এদেরকে বলবো আমরা আয়ন আয়ন সমবায়। ঠিক আছে, এবার এদেরকে কিভাবে পার্থক্য করবো, তাহলে একটা স্পেশাল রিজন দেবো যে এর সঙ্গে বিক্রিয়া করবে, এর সঙ্গে বিক্রিয়া করবে না, বা এর সঙ্গে বিক্রিয়া করতে পারে, এর সঙ্গে বিক্রিয়া করবে না। তাহলে মেনলি যদি এটা আয়নে ভেঙে যায় তাহলে এই SO4 2- বেরিয়ে চলে যাবে, এটাও কিন্তু SO4 Br- বেরিয়ে চলে যাবে। তাহলে আমাদের এমন ভাবে একটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করতে হবে যাতে তাদের কালার চেঞ্জ হয় বা এরকম ইন্দ্রগ্রাহ্য বিভিন্ন পরিবর্তনগুলো হয়, কালার হতে পারে, স্মেল হতে পারে, অর্থাৎ বা অধক্ষেপ করতে পারে এরকম। তাহলে কি করব না এখানে আমরা AgNO3 সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করব, এখানেও তাই সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করব। তাহলে এখানে Ag+NO3-, এখানেও Ag+NO3-, কিন্তু এখানে যে বাইরে আছে Br-টা, সেই Br-টা Ag সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে এখানে কি হবে AgBr এর কিন্তু একটা হোল দিতে অধক্ষেপ সৃষ্টি হয়।
কিন্তু এখানে কি হবে Ag প্লাস SO4 2 মাইনাস, তাহলে এখানে এরকম হতে পারে Ag2 SO4, এরকম একটা অধক্ষেপ সিস্টেম, কিন্তু এর কোনো এরকম কালার পাওয়া যায় না, ঠিক আছে। তাহলে এখানে একটা ইয়েলো কালার হলদেটে অধক্ষেপ পাওয়া যায়, ওই জন্য কি করব না আমরা অতিরিক্ত সিলভার নাইট্রেটের সঙ্গে যদি বিক্রিয়া করে AgBr এর যদি হলুদ বর্ণের অধক্ষেপ সৃষ্টি হয়, তাহলে অবশ্যই এটাকে আমরা পৃথক করতে পারবো, ঠিক আছে। তাহলে এটা এরকম কোনো কালার দিচ্ছে না, তাহলে এই দুটোকে আমরা পরস্পর সেপারেট করতে পারবো, ঠিক আছে। এবার আমরা আসবো যে একটা জটিল যৌগ বলবে এবং সেই জটিল যৌগের তোমার স্ট্রাকচার কিরকম হতে পারে এবং সেই স্ট্রাকচারের মধ্যে কোনটা আলোকীয় কোনটা সিস্টেন্স দেখাবে একটা দেখে নাও। দেখো এরকম একটা জটিল যৌগ আমি কি নিয়েছি, COEN2Cl2, যেটা বাইরে প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে হচ্ছে এরকম একটা জটিল ক্যাটায়ন বা জটিল যৌগ হচ্ছে এ কত ধরনের সমব্যবতা দেখায় এবং তাদের স্ট্রাকচার তোমাদেরকে দেখাতে পারবে। এরকম খুব কমন কোশ্চেন এবং এগুলো খুব দেয়। তাহলে তোমরা দেখো এই যে টাইপটা আছে ইথিলিন ডায়ামিন EN, এটা একটা বাইডেন্টাল লিগ্যান্ড, অর্থাৎ এখানে ইএন কট আছে দুটো, তাহলে দুই দুই চারটে দাতা পরমাণু আর এখানে দুটো, তাহলে টোটাল 6টা দাতা পরমাণু। তাহলে 6টা দাতা পরমাণু যদি এরকম থাকে তাহলে এর যে টাইপটা হচ্ছে টাইপটা আমরা বলবো MAA2B2 টাইপ। তাহলে এরকম টাইপ যদি হয় তাহলে এদের CN হচ্ছে যে 6, CN কত 6, তাহলে CN6 এবং এই টাইপটা যদি হয় তাহলে এদের স্ট্রাকচারটা কি হয় না অষ্টতলকীয়, সংকয়ন হতে পারে sp3d2 বা d2sp3, আমরা সংকয়ন পরে আসবো। তাহলে এরা কি ধরনের সমবায় দেখাবে, যেহেতু দুটো বি একই রকম টাইপের আছে তাহলে এরা জ্যামিতিক সমবায় দেখাবে, অর্থাৎ এরা সিস্টান্স দেখাবে। সিস্টান্স হলে পরে যে স্ট্রাকচারটা দেখাচ্ছে দেখে নাও, তাহলে এইটা হচ্ছে তোমার কোবাল্ট, দেখো সিস যদি আমি দেখাই তাহলে একটা সিএল এখানে আছে আর একটা সিএল এদিকে আছে, তাই দুটো সেম সাইডে তাহলে সিস। আর ইথিলিন ডায়ামিন EN, তাহলে এখানে একটা EN আর এখানে একটা আছে EN, এইভাবে কিন্তু বন্ধন তৈরি করেছে। তাহলে এই যে সমবায়টা একে আমরা বলবো সিস সমবায়, ঠিক আছে। আর ট্রান্স দেখে নাও CO, এখানে একটা সিএল আর এর বিপরীত দিকে এদিকে একটা সিএল, তাহলে দুটো সিএল পরস্পর কোন দিকে আছে বিপরীত দিকে আছে। তাহলে এই দিকে একটা আছে EN ইথিলিন ডায়ামিন, এইদিকে আছে একটা EN ইথিলিন ডায়ামিন, তাহলে এই দুটা এইটা হচ্ছে যে তোমার ট্রান্স। তাহলে দুই রকম সমবায় পাচ্ছি, একটা সিস আর একটা হচ্ছে ট্রান্স। এবার শুধুমাত্র এখানে এইভাবে থেমে গেলে পরেই চলবে না, তোমাকে এর মধ্যে দেখতে হবে যে এর মধ্যে আমি কোনো স্ট্রাকচার আবার আলোকীয় সমবায় পাচ্ছি। তাহলে প্রথমে আমরা কি দেখবো, ট্রান্সটা দেখবো। তাহলে ট্রান্স যেটা আছে, ট্রান্স এই বরাবর আমি যদি একটা মিরর মেশ টানি, দেখো এইদিকে যদি আমরা একটা প্রতিসাম্য দেখো তল পেয়ে যাচ্ছি, তাহলে এরকম একটা প্রতিসাম্য তল পেয়ে যাওয়ার জন্য এইভাবে যদি আমি ফোল্ড করে দিই, তাহলে এটাকে আমি এভাবে ফোল্ড করে দিচ্ছি, তাহলে এই ইএনটা দেখো এই ইএন এর সঙ্গে একদম হচ্ছে যে দর্পণ প্রতিবিম্ব উপরিপাত হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে যে একটা প্রতিসাম্য তল থাকার জন্য কি হচ্ছে দর্পণ প্রতিবিম্ব পরস্পরের উপর উপরিপাতিত হচ্ছে। তাহলে উপরিপাতিত যদি হয় তাহলে এর কিন্তু কোনো আলোকীয় সমবায় সম্ভব নয়, কিন্তু এক্ষেত্রে দেখো এরকম কোনো প্রতিসাম্য তল থাকছে না। তাহলে আমরা যে যে সিস আইসোমারটা যেটা পেয়েছি, সিসটাকে দেখো আমি আবার এইদিকে দেখাচ্ছি, এই সিসটাকে আমি আরেকবার আঁকছি, সিএল সিএল, এদিকে ইএন এদিকে ইএন, এইটাই কিন্তু এটা। এবার সিসে দেখো আমরা একটা আলোকীয় সমবায় পাচ্ছি, অর্থাৎ এরা পরস্পরের কি এনানসিওমার একটা। দেখো এই সিএলটা ইমেজটা এখানে আছে, এই সিএলটা এখানটায়, আর এই ইএনটা এখানে পাচ্ছি, আর এদিকে ইএন ইথিলিন ডায়ামিন, তাহলে এরা
কি হচ্ছে এনানসিওমার। এবং এরা কি হচ্ছে আলোকীয় সমাবয়ব। ঠিক আছে, তাহলে আমরা কটা স্ট্রাকচার পেয়েছি দেখো, এটা সিস একটা, ট্রান্স আর একটা, আর এটাই তো এ, আর এখানে এটা বলছি সি। তাই টোটাল একটা, দুটো, তিনটে। তাহলে এর কত ধরনের বা কতগুলো সমবায় সম্ভব না, 3 ধরনের সমবায়ব সম্ভব। তার মধ্যে এই যে এ এবং বি পরস্পর হচ্ছে যে জ্যামিতিক সমবায়ব, তাহলে এই দুটো হচ্ছে কি জ্যামিতিক সমবায়ব, আর এই দুটো হচ্ছে এনানসিওমার অর্থাৎ আলোকীয় সমবায়। ঠিক আছে, এইভাবে তোমাদের অ্যান্সারটা দিতে হবে এবং এইভাবে তোমাদের তিনটেই, একটা, দুটো এবং তিনটে, এই তিনটে স্ট্রাকচারই কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, এরকম তোমাদের স্ট্রাকচার দিতে পারে। আর একটা তোমার দিয়ে দিল, বললো যে এরকম Cr H2O3 Cl3 এরকম জটিল যৌগ বলে দিল। ঠিক আছে, বলে যে এর কত ধরনের সমবায় সম্ভব। তাহলে দেখো এটা তিনটে, এখানে তিনটে, তাই টোটাল সবগুলোই মনোডেন্টেড, তাহলে 6টা লিগ্যান্ড আছে, অর্থাৎ সিএন যদি 6 হয় তাহলে এদেরও স্ট্রাকচার কিন্তু অষ্টতলকীয়। এবং এর যে টাইপটা হচ্ছে দেখো, তিনটে লিগ্যান্ড একই আছে, তাহলে কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়ামটাকে আমরা এম দিয়ে লিখছি, তিনটে এ একই, তিনটে বি একই, তাহলে এদের টাইপটা হচ্ছে M(A3)B3 টাইপের। তাহলে M(A3)B3 টাইপ যদি হয় তাহলে এরা স্পেশাল 2 ধরনের সমবায় দেখায়, একটাকে বলি আমরা ফেসিয়াল এবং আর একটা হচ্ছে মেরিডিওনাল। তাহলে ফেসিয়াল আর মেরিডিওনাল দেখে নাও। ক্রোমিয়াম, তাহলে এটা ফেসিয়াল করব, ফ্যাক বা ফেসিয়াল। ওই যে 3 অণু জল এইভাবে ভেসে থাকবে, আর 3 অণু ক্লোরিন, ক্লোরাইড অ্যানায়নিক এভাবে থাকছে, তাই এটা হচ্ছে ফেসিয়াল। আর মেরিডিওনাল মার যেটা বললে আমরা, এখানে একটা জলের অণু আছে, এখানে একটা জলের অণু আছে, এখানে একটা জলের অণু আছে, আর এদিকে একটা ক্লোরিন, ক্লোরাইড, 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 এটা মেরিডিওনাল পজিশনে। তাহলে এরকম 2 ধরনের কিন্তু সমবায় পাবো, জ্যামিতিক সমবায় পাবো, একটা হচ্ছে ফেসিয়াল আর একটা হচ্ছে মেরিডিওনাল। ঠিক আছে, আর শেষ পোর্শন আর একটা তোমাদের যেটা দেয় সেটা বলবে যে দুটো জটিল যৌগ দিয়ে দিল বা একটা জটিল যৌগ দিল, বলে যে এই জটিল যৌগে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন, জটিল যৌগটির গঠন, চৌম্বকীয় ধর্ম এবং স্পিন-অনলি চৌম্বক ভ্রামকের মান নির্ণয় করে। তাহলে এইগুলা বলার আগে তাহলে আমরা যে বিভিন্ন ধরনের যে লিগ্যান্ডগুলো পাচ্ছি না, সেই লিগ্যান্ডগুলোর একটা স্ট্রেংথ আছে, মানে আমরা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ অনুযায়ী এই লিগ্যান্ডগুলোকে ভাগ করবো, যে এটা শক্তিশালী লিগ্যান্ড, একটা দুর্বল লিগ্যান্ড। তাহলে যে শক্তিশালী বা দুর্বল লিগ্যান্ড থাকলে পরে কি করে দেখে নাও। তাহলে সিরিজ অনুযায়ী যে লিগ্যান্ড, অনেকগুলো লিগ্যান্ড আছে, কিন্তু আমরা স্পেসিফিক যে লিগ্যান্ডগুলো দিয়ে বিভিন্ন জটিল যৌগগুলো আছে সেগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করছি। কিরকম দেখো, যে স্ট্রেংথ, লিগ্যান্ডের স্ট্রেংথ যদি বলছি, কার্বন মনোক্সাইড, কোবাল নয়, Cn-, জল NH3, ক্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। তাহলে এই কটা লিগ্যান্ড নিয়ে আমরা দেখবা কাজ করব। তাহলে এখানে কি আছে, কার্বন মনোক্সাইড আর সায়ানাইড, একে বলবো শক্তিশালী লিগ্যান্ড, স্ট্রং ফিল লিগ্যান্ড। আর এই যে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড হচ্ছে উইক ফিল লিগ্যান্ড। তাহলে তোমাদের এইটুকুই মাথায় ধরলে চলবে। তাহলে কার্বন মনোক্সাইড এবং Cn- এগুলোকে বলবো আমরা শক্তিশালী লিগ্যান্ড। তাহলে শক্তিশালী লিগ্যান্ডগুলো কি করে না, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যদি এই শক্তিশালী লিগ্যান্ডগুলো থাকে, তাহলে শক্তিশালী লিগ্যান্ডের কাজ হচ্ছে, যখন কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন বিন্যাসটা থাকবে, অর্থাৎ ডি উপকক্ষে একাধিক ইলেকট্রন থাকবে, অযুগ্ম ইলেকট্রন থাকবে,
সেই সময় যদি তাদের সঙ্গে বন্ধন তৈরি করে শক্তিশালী লিগ্যান্ড, তাহলে কি করবে, এই লিগ্যান্ডগুলো ডি উপকক্ষে যে অযুগ্ম ইলেকট্রনগুলো থাকবে না, সেই অযুগ্ম ইলেকট্রনগুলোকে যুগ্ম করে দেবে, অর্থাৎ পেয়ারিং ঘটাবে। কিন্তু যদি দুর্বল লিগ্যান্ড থাকে তারা কিন্তু পেয়ারিং ঘটাতে পারবে না। তাহলে সেই সম্পর্কিত আমাদের যেটা দেয়, বলে যে এনআই খুব ইম্পর্টেন্ট, Cl4 2- এবং Ni CN4 2-। তাহলে এই যে দুটি জটিল যৌগ আছে, এই দুটি জটিল যৌগের সংকরায়ন, গঠনাকৃতি, চৌম্বকীয় ধর্ম, এইগুলো আলোচনা করতে বলে। ঠিক আছে, তাহলে কিভাবে করবো দেখো। তাহলে এখানে দুটো যৌগের ক্ষেত্রেই কিন্তু আমরা কয়েকটা স্টেপ সেম একই রকম করব। প্রথমে কি করব না, এই নিকেলের জারণ সংখ্যাটা বার করব। এই ক্ষেত্রেও তাই, এক ক্ষেত্রে একই পাবো। দেখে নাও, দুটো ক্ষেত্রে থেকে আমি কম্পেয়ার করছি। তাহলে নিকেলে যেহেতু বার করছি, তাহলে এটাকে বলছি এক্স প্লাস ক্লোরিন কটা আছে 4টে, সিএন কটা আছে 4টে, উভয় কিন্তু অ্যানোনিক লিগ্যান্ড, অর্থাৎ এদের চার্জ -1। তাহলে 4 গুণিত -1 সমান ওভারঅল যে চার্জ সেটা কিন্তু 0 নয়, কারণ এটা অ্যানায়নিক কোঅর্ডিনেশন দুটি, তাহলে -2। তাহলে এক্স প্লাস -4 সমান -2, এক্স সমান -4টা দিকে গেল +4 -2, তাহলে হচ্ছে 2। অর্থাৎ দুটো ক্ষেত্রে এই যে নিকেলের যে জারণ স্তর সেটা হচ্ছে +2, এটা হচ্ছে +2। তাহলে আমরা এই যে নিকেল 2+ এর আমরা ইলেকট্রন বিন্যাস করব দুটো ক্ষেত্রে। তাহলে যে নিকেল 2+ দেখে নাও, নিকেল 2+, তাহলে আমরা কিভাবে লিখবো, নিকেলের টোটাল ইলেকট্রন কটা না 28টা। 28 যদি হয় তাহলে আর্গন 18, 18 পরে কি বলি আমরা 4s2, তাহলে 20 পরে হচ্ছে 3d8। তাহলে এইভাবে লিখবো আর্গন, তাহলে 4s2 3d8, আমরা এইভাবে 4s আগে ঢুকে তারপরে 3d8, কিন্তু আমরা লিখলাম সুবিধার জন্য ক্ষেত্রে। তাহলে এরকম হয় নিকেলের জন্য 2+ বলিনি, নিকেল 28, 28 হচ্ছে কি আর্গন মানে 18, তারপরে হচ্ছে 4s2 20 3d8, এখন 2+ বলে দিয়েছি। তাহলে 2+ হলে পরে কি হয়, 4s থেকে দুটো ইলেকট্রন চলে যায়, অর্থাৎ 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করে এবং যখন ক্যাটায়ন হয় অর্থাৎ ইলেকট্রন বর্জন করে তখন 4s থেকে ইলেকট্রন বেরিয়ে চলে যায়। তাহলে এখন দেখবো যে এখানে লিগ্যান্ড কটা 4টে, অর্থাৎ সিএন যদি 4 হয় তাহলে এখানে দু ধরনের সংকরণ ঘটে, খুব ভালো করে মনে রাখো। সিএন যদি 4 হয় তাহলে দু ধরনের সংকরণ হয়, এক sp3 অথবা হয় dsp2। তাহলে যদি sp3 হয় তাহলে s পেয়েছি, তাহলে p নেই, তাহলে p যে ফাঁকা কক্ষকটা আছে 4p0 লিখে দিলাম। যদি dsp2 হয় তাহলে ভিতরে d টা ব্যবহার করবে আর s আর p ব্যবহার করবে, ব্যাস এইটুকুই। তাহলে প্রথমে নিকেল 2+ দিকে আর্গন 3d8 4s0 আর 4p0 করব, যদিও বা এদের ইলেকট্রন নেই তাহলেও আমাদের লিখতে হবে। এরপরে আমরা কি করব, এই ডি থেকে আমরা ঘর করে নেব। ডি তে টোটাল 10টা ইলেকট্রন ধরে, তাহলে ডি কটা উপকক্ষ আছে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। 4s এ দুটো ইলেকট্রন ধরে, একটা ঘর থাকবে, তাহলে পি তে 6টা ইলেকট্রন ধরে, তাহলে 3টে অরবিটাল এক্স পি ওয়াই পি জেড, ব্যাস। তাহলে এটা হচ্ছে 3d, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে তোমার 4p। ডিতে কটা ইলেকট্রন আছে 8টা। দেখে নাও ইলেকট্রন গুলাকে এভাবে দেখাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, ব্যাস। এই হচ্ছে প্রথম কাজ। এবার দেখবো যে লিগ্যান্ডে কি আছে, তাহলে সিএল মাইনাস। তাহলে সিএল মাইনাস, এই যে লিগ্যান্ডটা দেখো এই দুর্বল লিগ্যান্ডের ঘরে পড়ছে এইখানটায়। তাহলে দুর্বল লিগ্যান্ড হলে পরে দেখো দুটো অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে কি পেয়ারিং করতে পারবে, পেয়ারিং করতে পারবে না। তাহলে পেয়ারিং যদি না করতে পারে তাহলে সিএল মাইনাস দুর্বল লিগ্যান্ড হওয়ায়, উইক ফিল্ড লিগ্যান্ড হওয়ায় কি করে না যুগ্মকরণ ঘটাতে পারে না। তাহলে যুগ্মকরণ যদি ঘটাতে না পারে এভাবে লিখবো, সিএল মাইনাস দুর্বল লিগ্যান্ড হওয়ায় ডি উপকক্ষের অযুগ্ম ইলেকট্রনগুলির যুগ্মকরণ ঘটাতে পারে না, ব্যাস এই লাইনটা লিখবো। তারপরে কি করব, তাহলে ফাঁকা তো থাকছে না ডি, তাহলে ডিটা আমি অংশগ্রহণ করতে পারবো না, কি করব না একটা এস আর 3টে পি।
তাহলে একটা এস তিনটে পি মিলে সমশক্তি সম্পন্ন চারটে সংকর কক্ষক তৈরি করবে। সবগুলোই কি হয়ে গেল sp3। তাহলে এই যে NiCl4 2- এর সংকরণ কি পেয়ে গেলাম না, এর সংকরণ পেলাম sp3। ঠিক, এখন sp3 যদি হয় তাহলে কি হবে, বন্ধনটা তৈরি করবে, তাহলে চারটে Cl- আছে, তাহলে এই Cl- এখানে এক জোড়া ইলেকট্রন দান করবে, এখানেও এক জোড়া ইলেকট্রন দান করবে, এখানেও এক জোড়া ইলেকট্রন দান করবে, এখানেও এক জোড়া ইলেকট্রন দান করবে। এইভাবে তোমার কি করবে, অসমযোজী বন্ধন মাধ্যমে যুক্ত থাকবে। তাহলে এই যে বন্ধনটা যুক্ত করলো অসমযোজী বন্ধনের মাধ্যমে, তাহলে এই যে স্ট্রাকচারটা কি হবে না, চতুস্থলকীয়। তাহলে এইভাবে আঁকছি, দেখো Ni দেখো এইভাবে Cl, দেখো অসমযোজী বন্ধন তৈরি করছে, দেখো এক জোড়া ইলেকট্রন দিচ্ছে, এও এক জোড়া ইলেকট্রন, এও এক জোড়া ইলেকট্রন দিচ্ছে, এইভাবে বন্ধন তৈরি করে। তাহলে স্ট্রাকচারটা কি হচ্ছে না, চতুস্থলকীয়। চতুস্থলকীয়, ঠিক আছে। এবার দেখো এই যে ডি উপকক্ষে দেখবো যে এটাতে শেষ উপকক্ষ ছিল, তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন কটা, দেখো এই একটা অযুগ্ম ইলেকট্রন, এই একটা অযুগ্ম ইলেকট্রন। তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যাকে n দিয়ে লিখি, তাহলে n সমান 2। তাহলে অযুগ্ম ইলেকট্রন একটা থাকুক, দুটো থাকুক, তিনটে থাকুক, যাই থাকুক না কেন, যখনই অযুগ্ম ইলেকট্রন থাকবে তখন সেটা কি হয়ে যাবে, প্যারাম্যাগনেটিক। তাহলে এটা কি হয়ে গেল না, এর চুম্বকীয় ধর্ম হয়ে গেল প্যারাম্যাগনেটিক। ব্যাস, তাহলে এই পুরো ঘটনাটা পেলাম আমি কার জন্য না, পেলাম NiCl4 2- এর ক্ষেত্রে। তাহলে NiCl4 2- জটিল যৌগে নিকেলের সংকরণ হচ্ছে sp3, এর যে গঠনটা হচ্ছে চতুস্থলকীয় এবং আমরা স্ট্রাকচারটা এঁকেছি, আর এর চৌম্বকীয় ধর্ম হচ্ছে দুটি অযুগ্ম ইলেকট্রন থাকার জন্য প্যারাম্যাগনেটিক। এবার আসবো আমরা এটা NiCN4 2- সায়ানাইডের ক্ষেত্রে। তাহলে Na2+ সেম একই রকম স্ট্রাকচার হলো। এবার দেখো আমাদের এখান থেকে তোমার কাজ শুরু হবে। কি বলবো আমরা না, এখানে যে লিগ্যান্ডটা আছে Cn-, তাহলে Cn- কি ধরনের লিগ্যান্ড না, Cn- হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। তাহলে শক্তিশালী লিগ্যান্ড হলে পরে কি করবে না, পেয়ারিং করবে। দেখো তাহলে এই যে অযুগ্ম দুটো ইলেকট্রন আছে, এই অযুগ্ম ইলেকট্রনটা এখানে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে এখানে যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে দেখো কিরকম করছে, তাহলে Cn- স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য, দেখো আবার আঁকছি এখানটায়, দেখো ডি, এটা 4s, এটা 4p। দেখে নাও, দেখো এই যে ইলেকট্রনটা এখানে চলে এসেছে, তার মানে এখানে চলে এসেছে। তাহলে এটা কি ছিল 3d, এটা 4s, এটা 4p। তাহলে এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, দেখো সব যুগ্ম, তাহলে এখানে হচ্ছে 0 এবং এখানে কি দেখো একটা ডি ফাঁকা হয়ে গেছে। তাহলে একটা ডি, একটা এস আর দুটো পি অংশগ্রহণ করবে। তাহলে কি হয়ে গেল, সংকরণটা হয়ে গেল চারটে সমশক্তি সম্পন্ন যে সংকর কক্ষক পাবো সেটা হচ্ছে যে DsP2, ঠিক আছে। তাহলে এখানে NiCN4 2- এর যে সংকরণটা সেটা কি হচ্ছে DsP2। আর DsP2 যদি ব্যবহার করে তাহলে এর যে গঠনটা হবে সেটা হচ্ছে সমতুলীয় ত্রিকোণীয়, সমতুলীয় বর্গাকার, এরকম সমতুলীয় বর্গাকার। তাহলে এখানে Niটা 4 কোণে 4টে Cn-, এইভাবে অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তাহলে কি বলবো, সমতুলীয় বর্গাকার, ঠিক আছে। এবং এক্ষেত্রে ডি উপকক্ষে কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকার জন্য এটা তোমার হয়ে যাচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে বেসিক্যালি এদের যে সংক্রায়ন এবং চৌম্বকীয় ধর্ম যে পার্থক্যটা হলো সেটা অবশ্যই এই লিগ্যান্ডের উপর ভিত্তি করে। তাহলে একটা Cl- দুর্বল লিগ্যান্ড থাকার জন্য এর সংক্রায়নটা তোমার কি হচ্ছে, ডি উপকক্ষ অযুগ্ম ইলেকট্রনগুলি যুগ্ম করতে পারছিল না, ফলে ডি ফাঁকা ছিল না, ওই জন্য সংক্রায়নটা হচ্ছিল sp3। তার জন্য গঠন পাচ্ছিলাম চতুস্থলকীয় এবং দুটো অযুগ্ম ইলেকট্রন পাচ্ছিলাম, তাই প্যারাম্যাগনেটিক। কিন্তু Cn-, NiCN
CN4 2 মাইনাস এর ক্ষেত্রে কি হচ্ছে CN মাইনাস শক্তিশালী লিগ্যান্ড হয়ে যাচ্ছে। তাহলে শক্তিশালী লিগ্যান্ড হওয়ার জন্য পেয়ারিং করে দিচ্ছে। তাহলে পেয়ারিং হয়ে গেলে পরে একটা ডি ফাঁকা যাচ্ছে, ফলে এই ডিটাও কিন্তু সংকরায়নে অংশগ্রহণ করছে এবং এর যে সংকরায়ন যেটা তৈরি করছে সেটা হচ্ছে DsP2, ঠিক আছে, কি DsP2, এবং কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকার জন্য এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। ঠিক এরকম আর একটা জটিল যৌগের ক্ষেত্রে দেবো যেটা তোমাদের খুব আসে, সেটা হচ্ছে CO কোবাল্টের সঙ্গে যে অ্যামোনিয়ার জটিল যৌগটা CONH3 6। CONH3 6 3+। দেখো অ্যামোনিয়া প্রশম, তাহলে যদি জারণ সংখ্যাটা বার করি x প্লাস 6 × 0 সমান দেখো +3, তাহলে x সমান হচ্ছে 3। তাহলে কোবাল্ট হচ্ছে 3+, কোবাল্ট কতগুলো ইলেকট্রন না, কোবাল্ট হচ্ছে 27। তাহলে কোবাল্ট যদি 27 হয় তাহলে এই হয় লিখছি দেখো আর্গন 4s2, তাহলে 18 দিয়ে 20, 20 আর 3d 7 27। এবার এখানে কি হচ্ছে 3+ যদি বলি, তাহলে 3+ বলে 4s থেকে দুটো চলে গেল আর d থেকে একটা চলে গেল, তাহলে হচ্ছে ইলেকট্রন বিন্যাস 3s6 4s0। এখন এর লিগ্যান্ড কটা 6টা, অর্থাৎ CN যদি 6 হয় তাহলে এর সংকরায়ন তোমার কি হবে না sp3d2 হবে বা d2sp3। তাহলে যাই হোক না কেন, যদি sp3d2 হয় তাহলে s p নিলাম এবং d নিলাম। আমরা দেখবো কি হচ্ছে যে এই ডিটা ব্যবহার করবে না আমাদের ভিতরে ডি ব্যবহার করবে, দেখা যাক। তাহলে এই ক্ষেত্রে দেখো 3d আঁকছি, 3d 4s 4p আর 4d। 3d 4s 4p 4d। ডিতে কটা আছে না 6টা আছে, দেখে নাও 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক। এসে কোনো ইলেকট্রন নাই, পিতে কোনো ইলেকট্রন নাই, ডিতে কোনো ইলেকট্রন নাই। এবার যে লিগ্যান্ড আছে সেটা হচ্ছে অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া দেখো আমি কিন্তু মার্ক করে নেই অ্যামোনিয়াটা, জল আর অ্যামোনিয়া। তাহলে এই দুটো শক্তিশালী লিগ্যান্ড এবং দুর্বল লিগ্যান্ডের মাঝামাঝি আছে, অর্থাৎ এরা কিছু কিছু ক্ষেত্রে কি করে না শক্তিশালী লিগ্যান্ডের মতো আচরণ করে বা কিছু কিছু ক্ষেত্রে তোমার দুর্বল লিগ্যান্ডের ক্ষেত্রে আচরণ করে। কিন্তু মনে রাখবে যে খুব ইম্পর্টেন্ট যে NH3 অ্যামোনিয়া কেবলমাত্র CO3+ আয়নের ক্ষেত্রে তোমার কি করে, এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড রূপে আচরণ করে। তাহলে অ্যামোনিয়াটা কেবলমাত্র CO3+ আয়নের ক্ষেত্রে যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের মতো আচরণ করে। তাহলে যদি আচরণ করে তাহলে কি করবে দেখো প্যারিং করবে, তাহলে এইটা এখানে চলে আসবে, এইটাও এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এরকম যদি আসে তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, এই ইলেকট্রনটা এখানে চলে এলো, এই ইলেকট্রনটা এখানে চলে আসবে। তাহলে এইটা করার আগে লিখবো যে অ্যামোনিয়া CO3+ আয়নের ক্ষেত্রে শক্তিশালী লিগ্যান্ড রূপে আচরণ করায় ডি উপকক্ষের অযুগ্ম ইলেকট্রনগুলি যুগ্মকরণ ঘটায়। দিয়ে এই স্ট্রাকচারটা পরের স্টেপে আঁকবো, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আঁকা হয় তাহলে এখন দেখবো যে যে সুবিধাটা কি হলো যে দুটো ডি ফাঁকা হয়ে গেল, এবার কোনো অযুগ্ম ইলেকট্রন থাকছে না, n সমান 0। তাহলে দুটো ডি যদি ফাঁকা হয়ে যায় তাহলে এই যে ভেতরের ডিটা কিন্তু সংকরণে অংশগ্রহণ করবে। তাহলে দুটো ডি, একটা এস আর 3টে পি, তাহলে কি গেল D2sp3 সংকরণ তৈরি করছে। তাহলে এই যে জটিল যৌগটা তৈরি করেছে এর সংকরণটা কি হয়ে গেল না, সংকরণটা হয়ে গেল D2sp3। তাহলে স্ট্রাকচার কি অষ্টতলকীয়, সেই sp3d2 বা D2sp3 যাই হোক না কেন অষ্টতলকীয়। দেখো NH3 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 3+। তাহলে গঠন সংকরণ D2sp3 গঠনটা হচ্ছে অষ্টতলকীয়, আর এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না, ওই জন্য এটা কি না ডায়াম্যাগনেটিক। এই ছিল স্ববর্গীয় জটিল যৌগ। তাহলে কি কি
না প্রথমে যে একটা স্ট্রাকচার আঁকলাম, সেই স্ট্রাকচার থেকে কেন্দ্রীয় পরমাণু, মুখ্য যোজ্যতা, কাউন্টার আয়ন, আয়নীয় অঞ্চল, কোঅর্ডিনেশন সংখ্যা, লিগ্যান্ডের সংখ্যা, সহবর্গীয় স্তর, কেন্দ্রীয় পরমাণুর জারণ স্তর, এগুলো সব দেখবে। তারপরে বিভিন্ন যে মোনোডেন্টেড, বাইডেন্টেড, হেক্সাডেন্টেড দু একটা লিগ্যান্ডের নাম দেখবে, সমবায়তা দেখবে, ইএন নির্ণয় করা দেখবে, ইউপ্যাক নাম দেখবে, বন্ধন সমবায়তা কারা দেখায়, তারপরে আয়নীয় সমবায়তা কারা দেখায়, দুটো জটিল যৌগ দিয়ে দেবে, এদেরকে কিভাবে পার্থক্য করবে, তারপরে একটা সংকেত দিয়ে দেবে, সেই সংকেতটা অতিরিক্ত এজিএনও3 সঙ্গে বা আরো অন্য কিছু দ্রাবকের সঙ্গে বিক্রিয়া করে এত মোল ক্লোরাইড তৈরি করে বা এত মোল অধক্ষেপ সৃষ্টি করে, আয়নীয় পরিবাহিত এত, তাহলে যৌগটির সংকেত কি, যে জ্যামিতিক সমবায়তা যেগুলো তৈরি হচ্ছে বা আলোকীয় সমভাব যেগুলো তৈরি করছে তাদের স্ট্রাকচারগুলো কিভাবে আঁকতে হচ্ছে সেগুলো দেখবে, সিস্টান্স দেখবে, আর যে কারা ফেসিয়াল বা মেরিডিয়ানাল স্ট্রাকচার দেখায়, আর যে বিভিন্ন যে জটিল যৌগগুলো বললাম নিকেল দিয়ে বা আয়রন দিয়ে বা নিকেল টেট্রাকার্বনিল, এই যে স্ট্রাকচারগুলো তোমার সংকয়ন কিভাবে হচ্ছে, এগুলো হচ্ছে যোজ্যতা বন্ধন তত্ত্ব বা ভ্যালেন্স বন্ড তত্ত্বের সাহায্যে এই জটিল যৌগগুলোর সংকরায়ন, গঠন, স্ট্রাকচারটা আঁকা এবং চুম্বকীয় ধর্ম যে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে সেগুলো দেখবে। তাহলে এই ছিল যে সববর্গীয় জটিল যৌগ থেকে, এর মধ্যে থেকে আর কিছু যা আসবে সব মোটামুটি পারবে, আর ডি এর থেকে কিছু বলে দেবো। দেখো এবার তোমাদের কি না ডি ও এফ ব্লক মৌল থেকে কিছু ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আলোচনা করব। প্রথমেই যদি ডি ব্লক বলে তাহলে ডি ব্লক মৌলের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস সেটা দেখবো। তাহলে যে সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখো, এই ইলেকট্রন বিন্যাস থেকে ম্যাক্সিমাম তোমাদের কোশ্চেন তোমাদের সলভ করতে হবে। কিরকম ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে NS122 N-1 D 1 to 10। তাহলে কি বললাম, NS 1 থেকে 2, এখানে S উপকক্ষ যেখানে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ধরে, কোনো কোনো ক্ষেত্রে একটা অর্থাৎ একটা বা দুটো থাকবে, আর N-1 অর্থাৎ N যে কক্ষটা হবে তার আগের উপকক্ষ N-1 D 1 to 10। তাহলে এখানে N এর মানটা কত জানতে হবে, N এর মানটা স্টার্ট হয় 4 থেকে, 4, 5, 6, 7 এরকম, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এগুলোকে সাধারণ ইলেকট্রন বিন্যাসের আকারে প্রকাশ করব। তাহলে আমরা যদি প্রথম আপনার ডি ব্লক মৌল দেখি, তাহলে ডি কোথায় শুরু হয় না, 1D হয় না, 2D হয় না, 3D। তাহলে এইটা N-1 যদি 3 হয় তাহলে এটা কত হবে, অবশ্যই 4s। তাহলে সাধারণ যে ইলেকট্রন বিন্যাসের প্রথম যে মৌলটা হবে তাদের ইলেকট্রন বিন্যাস কি হবে, এরকম 4s 1 থেকে 2 হবে, আর 3D 1 থেকে 10। তাহলে এটা যেহেতু ডি আছে, 3D আছে, ওই জন্য এই শাড়িটাকে বলবো 3D শাড়ি। এরপর আমরা কি পাবো, 4D শাড়ি, 5D শাড়ি, এইভাবে বিভিন্ন শাড়ি পাবো, ঠিক আছে। তাহলে ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি না, NS 1 থেকে 2, N-1 D 1 to 10। এবং এখান থেকে খুব ইম্পর্টেন্ট এবং খুব বারে বারে ভুল হয় যে ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাসটা চাই। তাহলে ক্রোমিয়াম 3D শাড়ির যে মৌলগুলো আছে সবগুলো মনে রাখবে, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট ক্রোমিয়াম আর হচ্ছে যে কপার। তাহলে ক্রোমিয়াম পরমাণু ক্রমাঙ্ক 24, কপার হচ্ছে যে 29। তাহলে এই 24-এর ইলেকট্রন বিন্যাস যখন করবো তখন কি 1s2 2s2 3s2 এভাবে না করে আমরা একবারে কোনো আর্গন, আর্গনের কথা বলেছে 18। তাহলে এই যে আর্গন মানে হচ্ছে যে 3s2 3p6। তাহলে 3pর পরে 3D-তে না ঢুকে আমাদের ইলেকট্রন ঢুকে 4s-এ, ঢুকে 4s-এ। তাহলে 4s2 তাহলে কত হচ্ছে 20, আর কটা হচ্ছে চারটে, তাহলে 3D4 হচ্ছে। এরকম ইলেকট্রন বিন্যাস না হয়ে এটা কি হয় না, আরো স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য 4s থেকে একটা ইলেকট্রন জাম্প করে তোমার ডিতে চলে আসবে। কারণ ডিতে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন ধরে, যদি কোনো সময় 5টা ইলেকট্রন আসে তাহলে সেটা কি হবে, অর্ধপূর্ণ। তাহলে 4s1 আর একটা ইলেকট্রন ডিতে চলে আসবে, তাহলে হবে 3d5। তাহলে এটা হচ্ছে 3d5 অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস হওয়ার জন্য এটা স্থায়িত্ব খুব বেশি, ওই জন্য সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে 4s1 3d5। ঠিক একইভাবে আমাদের কপারে করব আর্গন, কত হয়ে গেল 18, এরপরে করবো 4s2 20, আর কটা আছে 29, 9টা, তাহলে 3d9। এবার দেখো ডিতে হয়ে গেছে কটা, 9টা। তাহলে ডিতে যদি 10টা হয়ে যায় তাহলে সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস, আমরা কি জানি সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস আরো বেশি স্থায়ী অর্ধপূর্ণ থেকে। তাহলে যদি একটা অর্ধপূর্ণ একটা যদি সম্পূর্ণপূর্ণ থাকে তাহলে কিন্তু অর্ধপূর্ণ থেকে সম্পূর্ণপূর্ণ বেশি স্টেবল হবে।
তখন কি করবে, সেই একই রকম ভাবে যে 4s থেকে একটা ইলেকট্রন তোমার কি করবে, জাম্প করে এই ডিতে চলে আসবে, তাহলে এগুলো 3d10। তাহলে এইভাবে তোমার ইলেকট্রন বিন্যাসটা করবো কি, ক্রোমিয়াম আর কপারে। খুব খুব ইম্পর্টেন্ট এবং খুব বারবারে তোমরা ভুলাই এটা নিয়ে, ম্যাক্সিমাম জনের এটা ভুলাই ইলেকট্রন বিন্যাসটা করবো। এখন আমরা যেটা করব যে সন্ধিগত মৌল কি, সন্ধিগত মৌল যে ট্রানজিশন এলিমেন্ট। তাহলে এক কথায় কি বলবো, তাহলে যে সমস্ত মৌল আছে অর্থাৎ ডিপোলার মৌল, এদের সাধারণ অবস্থায় অথবা এদের কোনো স্থায়ী চালন অবস্থায় যদি ডি উপকক্ষ আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, তাহলে একটা মৌল বলছি সেটা এম, তাহলে এটা সাধারণ অবস্থা আছে, অথবা এদের কোনো স্থায়ী চালন অবস্থা কিরকম, যে এম এক্স প্লাস বা এন প্লাস বলে দিচ্ছি, স্থায়ী চালন অবস্থা এন প্লাস বলছি। সে এনটা হতে পারে 1 2 3 4 হতে পারে, মানে এম প্লাস হতে পারে বা M2 প্লাস হতে পারে বা M3 প্লাস হতে পারে বা M4 প্লাস হতে পারে, স্থায়ী চালন অবস্থা। তাহলে এইটা হচ্ছে সাধারণ অবস্থা, সাধারণ অবস্থা বা সাধারণ ভূমিস্তর অবস্থা বলবো, আর এটা হচ্ছে স্থায়ী চালন অবস্থা, স্থায়ী চালন অবস্থা। এই দুটোর মধ্যে যে কোনো একটা অবস্থায় যদি ডি উপকক্ষ আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাহলে আংশিক পূর্ণ ব্যাপারটা কি হচ্ছে, একটা হলে পরে আংশিক পূর্ণ, সম্পূর্ণ পূর্ণটা হচ্ছে ডিতে 10টা ধরে। তাই যদি ডিতে 10টা না ধরে, ডিতে একটা ধরতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে, 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 1 থেকে যদি 9 পর্যন্ত ইলেকট্রন ধরে থাকে, তাহলে তাকে বলবো আমরা আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ। তাহলে যদি আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, তাহলে কি হবে, সন্দেহত মৌল। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা কোশ্চেন দেয় যে কপার সিলভার গোল্ড, কি বলবো, কপার, এই কপার এর নিচে হচ্ছে সিলভার গোল্ড, বলছে যে এদের ডিতে 10টা ইলেকট্রন থাকা সত্ত্বেও এরা সন্দেহত মৌল কেন, একই শ্রেণীতে অবস্থান করে এগুলো, তাই তো। তাহলে কেন না, কি বলবো যে এদের সাধারণ অবস্থায় ডিতে 10টা ইলেকট্রন থাকলেও এদের যে স্থায়ী চালন অবস্থা কি কি, না কপার 2+, সিলভার 2+, গোল্ড 2+ বা 3+, এই অবস্থায় কি করবে না, এই 4s থেকে সব একটা ইলেকট্রন, 5s থেকে একটা ইলেকট্রন, 6s থেকে একটা ইলেকট্রন যাবে এবং ডি থেকে তোমার একটা করে ইলেকট্রন চলে আসবে। তাহলে এদের প্রত্যেকে ইলেকট্রন বিন্যাস হবে তোমার D9 সিস্টেম, অর্থাৎ ডিতে 9টা ইলেকট্রন থাকবে। তাহলে এদের স্থায়ী চালন অবস্থায় ডিতে আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায়, অর্থাৎ ডিতে 9টা ইলেকট্রন থাকার জন্য এদের সন্দেহত মৌল বলবো। আবার ঠিক কপারের যে পরবর্তী যে শ্রেণীটা আছে সেটা কি আছে 12, তাহলে কপারটা হচ্ছে 11 নম্বর শ্রেণীতে, গ্রুপ 11। তাহলে 12 নম্বর শ্রেণীতে যেটা আছে গ্রুপ 12, কি আছে, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। তাহলে এদের যে ইলেকট্রন বিন্যাসগুলো তোমার কি হয় না, আর্গন, এগুলো এগুলো নিষ্ক্রিয় মৌল, আর্গন, ক্রিপ্টন, জেনন, কি হবে 4s2 3d10, 5s2 4d10, 6s2 5d10। তাহলে এদের দেখো ভূমিস্তর বা সাধারণ অবস্থায় প্রত্যেকে 10টা ইলেকট্রন আছে। এখন এদের স্থায়ী যে চালন অবস্থা সেটা হচ্ছে 2+, সবারই 2+ স্থায়ী চালন অবস্থা। তাহলে কি হলো, দেখো 4s থেকে 2টো ইলেকট্রন চলে গেল, এরও 5s থেকে 2টো ইলেকট্রন চলে যাবে, এরও 6s থেকে 2টো ইলেকট্রন চলে যাবে। তাহলে দেখো প্রত্যেকে ডিতে কটা আছে, 10টা। তাহলে এদের ভূমিস্তর অবস্থাতেও বটে, এমনকি স্থায়ী চালন অবস্থাতেও ডিতে তোমার সম্পূর্ণরূপে রূপে ভর্তি ইলেকট্রন বিন্যাস থাকে। তাহলে সম্পূর্ণরূপে ডি উপকক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এদেরকে কিন্তু আমরা সন্দেহত মৌল রূপে গণ্য করি না। ঠিক আছে, তাহলে এখন এই সন্দেহত মৌলের কিছু বৈশিষ্ট্য করবো আমরা, কিরকম না, সন্দেহত মৌলগুলো এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি হয়, এদের ধাতব চরিত্র বেশি, এবং এরা কি করে না বহু সংখ্যক জারণ স্তর প্রদর্শন করে, মানে পরিবর্তনশীল জারণ স্তর গঠন করে। কিরকম দেখো, মনে করো আমি দেখাচ্ছি এমএন, এমএন হচ্ছে 25, তাহলে 25 হলে পরে কি করবো, আর্গন 18, 4s2 3d5। তাহলে বহু সংখ্যক জারণস্থ দেখাচ্ছে, দেখো 4s থেকে 2টো ইলেকট্রন চলে গেল, তাহলে Mn2+ দেখাবে। আবার একটা ইলেকট্রন বার করে যদি করা হয় Mn3+, আবার একটা ইলেকট্রন বার করলে পরে Mn4+, আবার একটা ইলেকট্রন বার করলে Mn5+, আবার একটা ইলেকট্রন বার করলে Mn6+, আবার একটা ইলেকট্রন বার করলে Mn7+। তাহলে টোটাল দেখো 2 আর 5 7টা ইলেকট্রন বর্জন করতে পারে। দেখো এখানে 2 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর ইলেকট্রনটা বর্জন করছে।
তাহলে বহু সংখ্যক ইলেকট্রন বর্জন করার প্রবণতা থাকে, ওই জন্য এরা কি করে বহু সংখ্যক জারণ স্তর প্রদর্শন করে। তাহলে কেন এটা করে, বলছে যে এই যে 4s এবং 3d, কি বললাম 4s এবং 3d এদের শক্তির পার্থক্যটা খুব কমায়। তাহলে কি হবে শক্তির পার্থক্য দেখবো, তাহলে দেখো 4s উপকক্ষ আর একটা হচ্ছে 3d উপকক্ষ। তাহলে 4s এর জন্য যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n বলি আর গৌণ কোয়ান্টাম সংখ্যা l। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে তোমার 4 4, আর যদি 4 হয় তাহলে এল এর মান কি কি হয় 0 1 2 3। তাহলে এখানে এস আছে, তাহলে এস এর জন্য তোমার 0 হবে, তাহলে 1 2 3 হবে না। তাহলে এন প্লাস এল এর যে মান সেটা কত হয়ে যাচ্ছে যে 4। থ্রিডির ক্ষেত্রে এন এর মান তোমার কত হচ্ছে 3 3 আছে, আর কি কি হবে এল এর মান 0 1 2, ঠিক আছে। তাহলে এখানে 0 হচ্ছে এস, একের জন্য হচ্ছে পি, 2 এর জন্য হচ্ছে ডি, তাহলে এখানে হচ্ছে 2 নেব। তাহলে এল এর মানটা হচ্ছে কত 2, তাহলে 2 প্লাস 3 মানে 5। তাহলে এখানে এন প্লাস এল এর মান 4 ফোরেসের ক্ষেত্রে, আর এখানে এন প্লাস এল এর মান হচ্ছে যে থ্রিডির ক্ষেত্রে 5। তাহলে এই যে শক্তির পার্থক্যটা খুব কম, তাহলে কত একটা 4 একটা 5, তাহলে শক্তির পার্থক্যটা খুব কম হওয়ার জন্য এই যে সন্ধিগত যে মৌল বা ধাতুগুলো আছে তারা যখন ধাতব বন্ধন তৈরি করে বা কারোর সঙ্গে যুক্ত হতে চায়, তখন যেমন 4s থেকে ইলেকট্রন বর্জন করে, যেমন 4s কম, সেরকম 5s থেকে অর্থাৎ 3d থেকেও ইলেকট্রন বর্জন করে। অর্থাৎ দুটো উপকক্ষ থেকে ইলেকট্রন বর্জন করার জন্য এরা কিন্তু পরিবর্তনশীল জারণ স্তর বা বিভিন্ন জারণ স্তর কিন্তু প্রদর্শন করে, ঠিক আছে। এবং 3D সারির মধ্যে এমনি তাই কি করে না 2 থেকে 7 পর্যন্ত কিন্তু জারণ স্তর প্রদর্শন করে। তাহলে +2 থেকে +5, তাহলে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 6 রকম জারণ স্তর তোমার প্রদর্শন করে। সব থেকে বেশি 2 থেকে 5 পর্যন্ত, 2 থেকে বলছি হ্যাঁ +2 থেকে +7 পর্যন্ত কিন্তু জারণ স্তর প্রদর্শন করে, বহু সংখ্যক জারণ স্তর প্রদর্শন করে। তাহলে এরাম দেয় যে 3D সারির কোন মৌলটি পরিবর্তনশীল জারণ স্তর দেখায় না। তাহলে একটা পরিবর্তনশীল জারণ স্তর দেখায় না স্ক্যান্ডিয়াম এসসি, আর একটা তোমার কি বলবো জেডেন জিঙ্ক। তাহলে এসসি কেবলমাত্র দেখায় +3 আর জেডেন হচ্ছে যে +2, কারণ এটা দুটোর ক্ষেত্রে কিন্তু এটা স্থায়ী জারণ স্তর লাভ করছে। তাহলে এখান থেকে কিন্তু আর এরপর থেকে ইলেকট্রন কিন্তু বর্জন করতে পারবে না। তাহলে এই গেল কিছু যৌগ যাদের কারা পরিবর্তনশীল জারণ স্তর দেখায়, কত সংখ্যক জারণ স্তর দেখায়, কারা পরিবর্তনশীল জারণ স্তর দেখায় না, ইত্যাদি সম্পর্কে কতগুলো আলোচনা, ঠিক আছে। প্রত্যেকটা দেখে যাবে এবং খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে। এরকম দেয় বলবে যে ডি ব্লক মৌলের একটা মৌলের নাম বলো যে সর্বোচ্চ জারণ স্তর দেখায়। তাহলে সর্বোচ্চ যে জারণ স্তর দেখায় সেটা হচ্ছে যে অসমিয়াম ওএস, কত দেখায় না +8, এবং যে যৌগটা গঠন করে সেটা হচ্ছে অসমিয়াম টেট্রাক্সাইড OSO4। তাহলে এখান থেকে দেখো এই যে ওএস এর জারণ স্তর বার করবো কি করে, এটাকে হচ্ছে এক্স, কটা অক্সিজেন আছে 4টে, তাহলে 4 × -2, অক্সিজেন হচ্ছে -2 জারণ স্তর সমান ওভারঅল চার্জটা 0, তাহলে x - 8 = 0, তাহলে x = +8। এবং তোমরা লক্ষ্য করবে তাহলে যে সমস্ত সন্ধিগত মৌল থাকেন না কেন তারা যদি অক্সাইড তৈরি করে তাদের জারণ সংখ্যা সর্বোচ্চ হয়, কারণ অক্সাইডগুলোর তোমার এক একটা অক্সিজেন তোমার জারণ স্তর -2 করে ক্যারি করে, কিন্তু ফ্লোরাইড যে যৌগগুলো হয় তাদের কিন্তু জারণ স্তর কমে যায়। যেমন আমি যদি বলি MnF4, ঠিক আছে, কি বললাম MnF4। তাহলে এখানে Mn যদি বার করি তাহলে এটা x, ফ্লোরিন কটা আছে 4টে, 4 × ফ্লোরিন হচ্ছে -1 সমান 0, তাহলে x - 4 সমান 0, তাহলে x সমান হচ্ছে +4। কিন্তু এক্ষেত্রে যদি অক্সিজেন হয়ে যেত তাহলে অক্সিজেন হলে পরে কত হতো না একটা অক্সিজেন -2, অর্থাৎ এর ভ্যালেন্স হচ্ছে যে 2, দুটো করে ডবল বন্ড ফর্মেশন করে, ওই জন্য কি হয় না অক্সিজেন ঘটিত যে যৌগগুলো তৈরি করে সেক্ষেত্রে তোমার জারণ স্তর কিন্তু সব থেকে বেশি হয়, ঠিক আছে। তাহলে বহু সংখ্যক জারণ স্তর কেন প্রদর্শন করে দেখলাম। এবার আমরা বলবো না এরা জটিল যৌগ গঠন করে, খুব ভালো জটিল যৌগ গঠন করে। তাহলে জটিল যৌগ গঠন করার জন্য কি হয়, এই যে কেন্দ্রীয় পরমাণুগুলো আছে তারা দুটো তিনটে বা চারটে বা তার থেকেও বেশি সংখ্যক ইলেকট্রন বর্জন করে একটা ধাতব আয়ন তৈরি করবে। তাহলে এরকম একটা সন্ধিগত মৌল সে n সংখ্যক ইলেকট্রন বর্জন করে সে একটা ধাতব ক্যাটায়ন তৈরি করেছে। এবার এই যে ধাতব ক্যাটায়নটা যদি তৈরি করে তাহলে এখানে সুবিধাটা হচ্ছে কি না এ চার্জ ঘনত্বটা খুব বেশি হচ্ছে, চার্জ ঘনত্বটা খুব বেশি হচ্ছে, তার মানে এর চার্জ ঘনত্ব যদি খুব বেশি হয় তার মানে এই ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা বেশি, এবং এর আকারটা মানে সাইজটা কি হচ্ছে ক্ষুদ্র হয়ে যাচ্ছে। তাহলে ক্ষুদ্র আকার এবং চার্জ ঘনত্ব বেশি হওয়ার জন্য কি করবে না এর বাইরে কোনো ইলেকট্রন ঘনত্ব কোনো যৌগ থেকে বা ইলেকট্রন ঘনত্ব কোনো পরমাণু থেকে ইলেকট্রনগুলো কি করবে গ্রহণ করবে, এবং ইলেকট্রন গ্রহণের মাধ্যমে এরা একটা অসমযোজী বন্ধনের মাধ্যমে দেখো এইভাবে যুক্ত থাকবে। এই জন্য কি হয় না সন্ধিগত মৌলগুলি খুব ভালো জটিল যৌগ গঠন করে। দেখি যে
সন্দেহত মৌলগুলি বহু সংখ্যক জারণ স্তর প্রদর্শন করার জন্য এরা কি করে, এদের চার্জ ঘনত্ব খুব বেশি হয় এবং এদের আকার ক্ষুদ্র হওয়ার জন্য ক্ষুদ্র আকৃতি বিশিষ্ট ধাতব ক্যাটায়ন অধিক চার্জ ঘনত্ব বিশিষ্ট হওয়ায় বাইরে থেকে একজোড়া ইলেকট্রন গ্রহণ করে অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করে। তাহলে এই জন্য ম্যাক্সিমাম যে ডি ব্লক মৌল বা সন্দেহত মৌলগুলো দেখবো সেগুলো কিন্তু খুব ভালো জটিল যৌগ গঠন করতে পারে। ঠিক আছে, আবার এই যে কিছু সারি আছে 3D মৌলের কিছু সারি, যেমন ক্রোমিয়াম, তারপরে কি বলবো মলিবডিনাম, টাংস্টেন, ক্রোমিয়াম, মলিবডিনাম, টাংস্টেন। ঠিক আছে, তাহলে এদের বলছে যে গলনাঙ্ক খুব বেশি। কেন না, গলনাঙ্ক খুব বেশি হওয়ার কারণটা হিসাবে বলবো না, এই যে মৌলগুলো বলছি, এই যে সন্দেহত মৌলগুলো বলছি, এদের যোজ্যতা কক্ষে সব থেকে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি হয়। তাহলে ক্রোমিয়ামটা দিয়ে দেখাচ্ছি, এদের ইলেকট্রন আছে 4s1 3d5। তাহলে যোজ্যতা কক্ষে টোটাল কটা ইলেকট্রন আছে? 6টা। তাহলে দেখো বলছে যোজ্যতা কক্ষে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে, তাহলে এখানে যোজ্যতা কক্ষে বলছে এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? 6টা। 1 2 3 4 5টা 6টা। ফলে কি হবে না, 6টা ইলেকট্রন থাকার জন্য এর যোজ্যতা কক্ষে আরও কিন্তু ক্রোমিয়াম যুক্ত হয়ে ধাতব বন্ধনের গঠনের প্রবণতা বাড়বে। তাহলে এরকম 6টা ক্রোমিয়াম এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে গিয়ে যে ক্লাসটা তৈরি করছে সেই ক্লাসটার ঘন সন্নিবেশ অনেকটা বেড়ে যাচ্ছে। তাহলে ক্লাসটার ঘন সন্নিবেশ বা প্যাকিংটা খুব বেশি হওয়ার জন্য তারা খুব আঁটোসাঁটো হয়ে আছে। তাহলে তাদের মধ্যে এক ধরনের শক্তি প্রবণতা কাজ করে, যার ফলে এই অ্যাট্রাকশনটা খুব বেশি হওয়ার জন্য তাদেরকে ভাঙতে খুব বেশি লাগে। তার মধ্য কথা কি না, এই যে ডি ব্লক মৌলের 3D 4D 5D সারির মাঝামাঝি যে মৌলগুলো থাকে তাদের যোজ্যতা কক্ষে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি হওয়ার জন্য তারা কি করে না, অধিক সংখ্যক একই পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে ধাতব ক্লাস গঠনের প্রবণতা খুব বেশি হয়। এই সংশক্তি প্রবণতাজনিত যে শক্তি, মানে যে বলটা কাজ করে সংশক্তি বল, এটা খুব বেশি হওয়ার জন্য কিসের জন্য বেশি হয় না, ক্লাসটার ঘন সন্নিবেশ খুব কম্প্যাক্ট হয়, খুব দৃঢ় হওয়ার জন্য এই ক্লাসটাকে ভাঙতে প্রচুর তাপ লাগে, ওই জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি। তাহলে এই একই শ্রেণী বরাবর যত ওপর থেকে নিচের দিকে নামবো তত কিন্তু গলনাঙ্ক তত তোমার বাড়বে। তাহলে এটা গেল তোমার গলনাঙ্ক বেশি হওয়ার কারণ, জটিল যৌগ গঠনের প্রবণতা। আরেকটা কোশ্চেন দেয় যে সন্দেহত মৌলগুলি, বেশিরভাগ সন্দেহত মৌলগুলি অনুঘটক রূপে আচরণ করে কেন? তাহলে অনুঘটক রূপে আচরণ করার যে শর্ত, এরা কি 1 নম্বর বলবো যে এরা পরিবর্তনশীল জারণ স্তর প্রদর্শন করে, 2 নম্বর যে এদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা খুব বেশি হয়। তাহলে একটা এবং তোমাদের একটা কোশ্চেন দিয়ে দেয় যে V2O5 একটা অনুঘটক রূপে ক্যাটালিস্ট হিসাবে ইউজ করে কেন? তোমরা মনে থাকবে যে V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড তাদের স্পর্শ পদ্ধতিতে বা টাচ প্রসেসের মাধ্যমে আমরা সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতিতে ব্যবহার করি। তাহলে এই ভ্যানাডিয়াম পেন্টক্সাইড এ দেখো V2O5 এ কি করে না, এর জারণ স্তরটা আমরা যদি বার করি তাহলে V2O5 ভ্যানাডিয়াম, তাহলে ভি করা আছে দুটো, তাহলে 2x প্লাস 5 ইন্টু -2 সমান 0, তাহলে 2x মাইনাস 10 ইকাল টু 0, 2x এদিকে গেল কত 10, তাহলে x মানে হচ্ছে 5। তাহলে কি হচ্ছে না, এর জারণ স্তরটা প্রচুর বেশি, তার মানে ভ্যানাডিয়াম তার যোজ্যতা কক্ষপথ থেকে অনেকগুলো ইলেকট্রন বর্জন করেছে, 5টা ইলেকট্রন বর্জন করেছে। তাহলে কি হচ্ছে না, এর যে চার্জ ঘনত্বটা খুব বেশি হচ্ছে প্রথম কথা। আর 2 নম্বর ভ্যানাডিয়ামের এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা অনেকটা বেশি হয়ে যায়। তাহলে যদি কোনো ক্যাটালিস্ট হিসাবে বা অনুঘটক রূপে যারা ব্যবহৃত হয় তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা যদি বেশি হয়, তাহলে এই পৃষ্ঠতলে তোমার এ একটা বিক্রিয়ক পদার্থ, বি একটা বিক্রিয়ক পদার্থ, এরা কি করে পৃষ্ঠতলে অবস্থান করবে এবং এদের নিজেদের মধ্যে রিয়াক্ট করবে। রিয়াক্ট করার পর এরা আস্তে আস্তে এ আর বি আস্তে আস্তে যুক্ত হবে। যুক্ত হওয়ার পর যখন এ বি পুরোপুরি একটা প্রোডাক্ট ফর্মেশন করে নিল, তখন এই পাত থেকে বা এই পৃষ্ঠতল থেকে বেরিয়ে চলে আসবে। অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে তত অধিক পরিমাণে বিক্রিয়ক পদার্থ নিজেদের মধ্যে বিক্রিয়া করে প্রোডাক্ট হয়ে দ্রুত বেরিয়ে যেতে পারবে। এই জন্য জটিল যৌগগুলো কি করে, যারা সন্দেহত মৌলগুলো হয় তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা অনেকটা বেশি থাকার জন্য বেশি সংখ্যক বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে প্রোডাক্ট হয়ে বেরিয়ে যেতে পারে। ওই জন্য কি হয়, তার সন্দেহত মৌলগুলি তোমার অনুঘটক রূপে আচরণ করে। তাহলে কি সন্দেহত মৌলগুলি বহু সংখ্যক জারণ স্তর প্রদর্শন করে, সন্দেহত মৌলগুলি তোমার জটিল যৌগ গঠন করে, সন্দেহত মৌলগুলি তোমার কি বলবো
অনুঘটক রূপে আচরণ করে। আর আয়নাইজেশন এনথালপি, তাহলে আয়নাইজেশন এনথালপি দিয়ে একটা ব্যাপার থাকে তোমার, দেখাবো ক্রোমিয়াম বা জিঙ্কের সাপেক্ষে যদি বলি, বা অন্য যে কোনো পরমাণু, এই যে জিঙ্ক যদি বলি, জেডেন, জেডেন কি হচ্ছে 30, তা 3 যদি হয় তাহলে এর ইলেকট্রন বিন্যাস তোমার হচ্ছে আর্গন 4s2 3d10। তাহলে 4s থেকে দেখো দুটো ইলেকট্রন বের করে দিল, তাহলে যদি দুটো ইলেকট্রন বের করে দেয় তাহলে কি হচ্ছে Zn2+, তাহলে কি হচ্ছে আর্গন 3d10, ঠিক আছে। তাহলে এই যে 3d10 তোমার কি হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস, তাহলে এর স্থায়িত্ব খুব বেশি। তাহলে এই অবস্থা থেকে কি আর ইলেকট্রন বর্জন করতে চাইবে? চাইবে না। তার মানে এর এই দ্বিতীয় আয়নন বিভবের মানটা কম, কারণ দুটো ইলেকট্রন বার করে দিলে পরে এই স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে। কিন্তু এর পরেও যদি ইলেকট্রন বার করতে হয়, অর্থাৎ আয়নাইজেশন এনথালপি 3, তাহলে এটা যদি হয় তাহলে Zn3+ হবে। যদি 3+ হয় তাহলে এটা হবে কি না আর্গন 3d9। তাহলে এই যে 10 থেকে যে 9 হয়ে যাচ্ছে, এটা হওয়ার জন্য এর যে স্থায়ী ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাসটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। যদি নষ্ট হতে হয় তাহলে আমাকে এখান থেকে প্রচুর এনার্জি সাপ্লাই করতে হবে। ওই জন্য কি হয় না জিঙ্কের তৃতীয় আয়নন এনথালপি খুব বেশি। তাহলে যখনই আয়নন এনথালপি ব্যাপারটা আসবে, তখনই আমরা কি করব না স্থায়ী ইলেকট্রন বিন্যাস না স্থায়ী নয় এরকম ইলেকট্রন বিন্যাসটা কিন্তু আমাদেরকে খুব জানা দরকার। ঠিক একইভাবে ক্রোমিয়াম বা কপারের ক্ষেত্রেও তোমরা দেখবো। তাহলে কপারে যখন মনে করলো, তাহলে কপারে একটা দেখে নাও, এটা হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে বায়ু মাধ্যম, আমি কপার+1 আর কপার+2 কথা বলছি। তাহলে কপারের কত 29, তাহলে 29 যদি হয় তাহলে সাধারণ ইলেকট্রন বিন্যাসটা দেখে নাও, আর্গন 3d10 4s1। তাহলে এটা শুধুমাত্র কপারের। এবার কপার যদি +1 হয় তাহলে 4s থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়েছে, তাহলে কি হচ্ছে 4s0 3d10। তাহলে এটা কি স্থায়ী ইলেকট্রন বিন্যাস, তাহলে মোর স্টেবল। তাহলে কপার চাইবে যে 3d10 ইলেকট্রন বিন্যাস চাইতে। কপার 2+ যদি হয় তাহলে একটা তো ইলেকট্রন বেরিয়ে গিয়ে এরকম হয়েছে 3d10, তাহলে এরপর থেকে আরো একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে কি হবে 3d9। তাহলে যে এই যে 3d10 আর 3d9, তাহলে অবশ্যই 3d9 এর থেকে 3d10টা বেশি স্টেবল। তাহলে কি হচ্ছে এমনি বায়ু মাধ্যম, এমনি নর্মালি যদি বলা হয় তাহলে কপারে এই যে দুটো থাকে আয়ন থাকে Cu2+ এবং Cu2+ এর মধ্যে Cu+ এর স্থায়িত্ব খুব বেশি, Cu2+ অপেক্ষা খুব বেশি। কিন্তু তোমার কোশ্চেন দেয় যে জলীয় মাধ্যমে Cu+ অপেক্ষা Cu2+ এর স্থায়িত্ব বেশি কেন? কি বললাম? জলীয় মাধ্যমে, অ্যাকোয়াস মিডিয়ামে। তাহলে জলীয় মাধ্যমে যে Cu+ অপেক্ষা Cu2+ এর স্থায়িত্ব অনেক বেশি কেন? তাহলে নর্মালি কি হয়, বায়ু মাধ্যমে Cu+ এর যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে 3d10। দেখো, কিন্তু জলীয় মাধ্যমে যদি বলি তাহলে জলীয় মাধ্যমে Cu2+ এর স্থায়িত্বটা খুব বেশি হয়ে যায় কেন না, বলছে এই যে কপার+1 এটাকে বলবো আয়নেশন এনথালপি 1, ঠিক আছে। কপার 2+, অর্থাৎ কপার থেকে দুটো ইলেকট্রন বার করার জন্য যে শক্তি তাকে বলবো আয়নেশন এনথালপি 2। তাহলে এখন তোমরা বলো যে কার শক্তিটা বেশি, প্রথম আয়নন বিভব না দ্বিতীয় আয়নন বিভব? বলছে প্রথম আয়নন বিভবটা হচ্ছে খুব স্টেবল, তাহলে যেটা খুব স্টেবল হয় তাহলে তার শক্তিটা সব থেকে কম লাগে। কিন্তু এই যে স্টেবল যে ইলেকট্রন বিন্যাস ছিল 3d10, এখান থেকে আরো একটা ইলেকট্রন বর্জন করে 3d9 এ আসতে তার প্রচুর 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 শক্তির প্রয়োজন। ওই জন্য কি হচ্ছে যে দ্বিতীয় আয়নন এনথালপি মানটা খুব বেশি। তাহলে এমনি নর্মালি দ্বিতীয় কপারের দ্বিতীয় আয়নন বিভবের মানটা খুব বেশি হয়। কিন্তু জলীয় মাধ্যমে যখন বলবো, অর্থাৎ এই মিডিয়ামটা তোমার জল আছে, তাহলে এখন কপার+এর চারিদিকে ওয়াটার মলিকুলগুলো যুক্ত থাকবে, জলের অণুগুলো। আরেকবার Cu2+ এই আয়নের চারিদিকে জলের অণুগুলো যুক্ত থাকবে। তাহলে কেন যুক্ত থাকবে না, যে কপারের যে চার্জ আছে পজিটিভ চার্জ, আর জলের অক্সিজেনের যে নিঃসঙ্গ ইলেকট্রন জল আছে তার সঙ্গে একটা কি হবে না ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, কি হবে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, হাইড্রেশন শক্তি যেটা বলি। তাহলে জল
ক্যাটায়নের সঙ্গে যুক্ত হবে, এখানে যে যুক্ত হয়ে যে বন্ধনটা তৈরি করছে, বন্ধনটা তৈরি করার ফলে যে শক্তিটা মুক্ত হচ্ছে, নিশ্চয়ই একটা অ্যাট্রাকশন তো আসছে। তাহলে কপার প্লাস ওয়ানের সঙ্গে তোমার জলের অক্সিজেনের নেগেটিভ চার্জ তোমার কি করে, ইলেকট্রন দান করে অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তাহলে এখানে একটা হাইড্রেটেড অবস্থায় থাকে। তাহলে এই হাইড্রেটেড অবস্থা থাকার জন্য এখান থেকে এক ধরনের শক্তি নির্গত হয়, একে বলবো আমরা হাইড্রেশন শক্তি বা জল যোজন শক্তি। ঠিক একইভাবে কপার 2+ চারিদিকেও জলের কণাগুলো যুক্ত হচ্ছে। তাহলে জলের কণাগুলো যুক্ত হয় একই রকম ভাবে, জলে অক্সিজেনের নেগেটিভ চার্জ অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এখন এখানেও কিন্তু হাইড্রেশন শক্তি কিন্তু উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এবার দেখবো যে কপার প্লাস ওয়ানে হাইড্রেশন শক্তি বেশি না কপার 2+এ হাইড্রেশন শক্তি বেশি। বলছে কপার 2+এর সঙ্গে জলে যুক্ত হওয়ার প্রবণতাটা খুব বেশি, কারণ যে এর চার্জ ঘনত্ব খুব বেশি হয়ে যাচ্ছে এবং আকারটা Cu+ অপেক্ষা Cu2+ ছোট। তাহলে ক্ষুদ্র আকার এবং চার্জ ঘনত্ব বেশি হওয়ার জন্য অধিক সংখ্যক জলের অণু তোমার কি করে, যে কপার 2+ আয়নের সঙ্গে যুক্ত হয়। তাহলে অধিক সংখ্যক জলের অণু কপার 2+ আয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখানে যে হাইড্রেশন ব্যাসার্ধ তৈরি করছে সেটাও তোমার বেশি হচ্ছে এবং যে শক্তিটা নির্গত করছে সে শক্তিটা বেশি, অর্থাৎ একে বলবো কি হাইড্রেশন শক্তি। হাইড্রেশন শক্তি। তাহলে কি হচ্ছে না, কপার 2+এর আয়নন বিভবের মানটা খুব বেশি, তাহলে ও চাইবে না ইলেকট্রন বর্জন করতে, তাহলে কপার 2+এর স্থায়িত্বটা কম। আবার কপার 2+ যে হাইড্রেশন শক্তিটা তৈরি করছে তার মানটা বেশি। এবার এক্সপেরিমেন্ট করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এদের ভ্যালু থেকে যে কপার 2+এর হাইড্রেশন শক্তির মানটা এতটাই বেশি যা কপারের দ্বিতীয় আয়নন এনথালপিকে ছড়িয়ে যায়। তাহলে হাইড্রেশন শক্তি, হাইড্রেশন শক্তি এটা কি করে মুক্ত করে পরিবেশে, এর শক্তির মানটা কার থেকে বেশি না কপারের দ্বিতীয় আয়নন বিভবের থেকে বেশি। ওই জন্য কি হয়, কপার 2+টা স্থায়িত্ব বেশি এবং কোথায়, জলীয় মাধ্যমে। তাহলে তোমরা ক্লিয়ার হলে, বায়ু মাধ্যমে কপার প্লাসের স্থায়িত্ব বেশি নর্মাল অবস্থায়, যখন জল কিচ্ছু থাকছে না দ্রাবক হিসাবে, কারণ Cu+ হচ্ছে 3d10 সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস, স্থায়িত্ব বেশি। কিন্তু জলীয় মাধ্যম যখন আসছি তখন জলীয় মাধ্যমে Cu2+এর হাইড্রেশন শক্তির মানটা এতটাই বেশি হচ্ছে যা কপারের দ্বিতীয় আয়নন এনথালপিকেও ছাড়িয়ে চলে যাচ্ছে। ওই জন্য জলীয় দ্রবণে Cu2+এর আয়নের স্থায়িত্বটা তোমার বেশি হয়, ঠিক আছে। এরকম কোশ্চেন। এবার একটা কোশ্চেন দেয় যে কপার 2+, কপার 2+এর অনেক রকম যৌগ তৈরি হয় কিন্তু আয়রন দিয়ে কোনো যৌগ তৈরি হয় না কেন? মানে বলতে চাইছি CuF2, CuCl2, CuBr2 এদের সবারই অস্তিত্ব আছে, কিন্তু CuI2 এটা পাওয়া যায় না কেন? বলছে এটা পাওয়া যায় না, তাহলে CuI2 বলছে এটা এরকমভাবে বিক্রিয়া করে Cu2+। তাহলে Cu2+ যখন এটা তৈরি করে কার সঙ্গে তৈরি করবে, I- এর সঙ্গে তৈরি হবে। তখন বলছে যে Cu2+টা তোমার Cu+1-এ পরিণত হয় এবং I- কে I2-তে পরিণত করে দেয়। ওই জন্য তোমার কি করে না, এটাকে যদি 4I- বা ব্যালেন্স যদি করা হয় এরকম 4I- এই হবে 2I2 এরকম বলতে পারি। তাহলে Cu2+ যখন এটা তৈরি করতে যাবে তাহলে Cu2+ 4I- কি করবে, কপার 2+ নিজে Cu+-এ পরিণত হয়ে যাবে এবং I- I2-তে পরিণত করে দেবে। ওই জন্য কি করবো, Cu2I2 এর অস্তিত্ব থাকবে কিন্তু Cu2 এর অস্তিত্ব নেই। এরা একটা কোশ্চেন দেয় যে Cu2 এর অস্তিত্ব কারণ নেই না, Cu2+ I- কে তোমার কি করে I2-তে পরিণত করে এবং নিজে নিজে কি করে Q+ আয়নে পরিণত হয়, Q+ আয়নে পরিণত হয়। ওই জন্য Cu2 এর অস্তিত্ব নেই। আবার অনেক সময় বলে যে এর অসামঞ্জস্য বিক্রিয়াটা লেখো, এইভাবেও কিন্তু তোমরা দেখাতে পারো। দেখো এরকম একটা যৌগ Na2FeO4 যৌগে Fe এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এবং স্পিন অনলি চৌম্বক ভ্রামকের মান নির্ণয় করে এরকম দেয়। তাহলে আমরা এই যে Fe অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যে নির্ণয় করবো, কিভাবে নির্ণয় করবো, দেখো কটা সোডিয়াম আছে, দুটো, তাহলে 2 ইন্টু Na জারণ স্তর আছে +1 প্লাস Fe কটা আছে একটা X ধরলাম প্লাস 4 ইন্টু অক্সিজেন হচ্ছে -2 সমান পুরোটা হচ্ছে যে একটা আয়নীয় যৌগ প্রশ্ন হওয়ার জন্য 0। তাহলে 2 + x - 8 সমান 0। তাহলে x কত হচ্ছে না -6 সমান 0, x সমান হচ্ছে +6, ঠিক আছে।
তাহলে Fe এর যে জ্বালানি স্তর সেটা হচ্ছে +6। তাহলে Fe এখানে কি না এর পরমাণু ক্রমাঙ্কটা বলে দিচ্ছে 26 বলে দেবে, যদি তোমার পরীক্ষাতে বলে দেবে। আর্গন 4s2 কতগুলো হলো 18, 18 দিয়ে 20 আর কটা আছে 26 যেহেতু বললাম, তাহলে কত 6টা আছে 3d6। এখন এর জ্বালানি স্তর বলছে +6, তাহলে লিখবো Fe। তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা দেখো +6 যদি বলি তাহলে 6+, তাহলে কি হবে আর্গন 4s থেকে দুটো ইলেকট্রন চলে গেল 4s0, তাহলে দুটো যদি চলে যায় আর কটা যাবে 4টে, 6টা হতে হবে টোটাল, 3d2। তাহলে ডি অরবিটাল, ডিতে টোটাল ইলেকট্রন ধরে কটা 10টা, তাহলে 5টা অরবিটাল আছে 2 3 4 5, কটা আছে 6টা, একটা না একটা দুটো, তাহলে এই Fe6+ বা Fe+6 জ্বালানি স্তরে ডি উপকক্ষতে দুটো ইলেকট্রন ধরছে, তাহলে দুটো যদি ইলেকট্রন ধরে তাহলে দুটো অযুগ্ম ইলেকট্রন, তাহলে n = 2। তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত হয়ে গেল না এক্ষেত্রে হলো উত্তর 2। এবার আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে স্পিন অনলি চৌম্বক ভ্রামক। তাহলে যদি অযুগ্ম ইলেকট্রন একটা থাকুক বা 5টা থাকুক বা যাই থাকুক না কেন, এক থেকে ক্রমান্বয়ে 2 3 4টে পরপর যদি বেরোতে থাকে তাহলে তাদের কি হবে না প্যারাম্যাগনেটিক হবে, এবং প্যারাম্যাগনেটিক যে যৌগগুলো হয় তারাই কিন্তু স্পিন অনলি চৌম্বক ভ্রামকটা প্রদর্শন করে। কি হবে না প্যারাম্যাগনেটিক যে সকল আয়নগুলো দেখায় তারাই কিন্তু স্পিন অনলি চৌম্বক ভ্রামক প্রদর্শন করে। তাহলে স্পিন অনলি চৌম্বক ভ্রামক এটাকে আমরা মিউ দিয়ে লিখি, মিউ সমান √n × n+2, এবং এর এককটা হচ্ছে বোর ম্যাগনেটম Bm। তাহলে এখানে n মানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটা পেয়েছি দুটো, তাহলে 2 × 2 + 2, 2 + 2 4, 4 2 8, তাহলে √8 Bm। তাহলে স্পিন অনলি চৌম্বক ভ্রামকের মান হচ্ছে √8। ঠিক আছে, এবার তোমাকে এরকম বলে দিতে পারে যে একটা যৌগ বলে দিল যে Mn(x+) এরকম একটা আয়নের স্পিন অনলি চুম্বক ভ্রামকের মান এত। ঠিক আছে, তাহলে বলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত, বা যে x+ বা n+ বলে দিচ্ছি সে n এর মান কত, এরকম বলতে পারে। তোমরা ঠিক ব্যাক ক্যালকুলেশন করতে হতে আসবে, এইভাবে তোমরা ধরে নেবে যে n × n+2 = √8, √রুট দিয়ে n মিডল টার্ম ফ্যাক্টর করে n এর মানটা বার করতে। মানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা সেরকম হচ্ছে, তাহলে যে Mn যত প্লাসই থাকুক না কেন, তাহলে Mn এর ইলেকট্রন বিন্যাসটা নরমালি লিখবো, দেখবো যে যতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে ততগুলো রাখার চেষ্টা করবো ডিতে। তাহলে 3টে যদি থাকে তাহলে সে 3টে যদি ইলেকট্রন রাখতে গেলে পরে কতগুলো ইলেকট্রন বর্জন করতে হয় সেটা দেখবো, বা 2টো বা 3টে বা 4টেও বর্জন করা হতে পারে। তাই যদি 3টে বর্জন করে তাহলে বলো 3+, তার মানে n এর মান হচ্ছে 3। এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করবো। ঠিক আছে, এবার দেখো বলেছে যে FeCl3 এই যৌগটার অস্তিত্ব আছে কিন্তু FeI3 নেই কেন। এরকম যে FeCl3 ফেরিক ক্লোরাইড এর অস্তিত্ব আছে কিন্তু FeI3 নেই কেন। তাহলে FeI3 যদি থাকে তাহলে এটা কিভাবে ভাঙবে আয়নে, Fe3+ + 3I-, তাহলে যদি কম্পেয়ার করি এখানে দুটো আয়ন, একটা Cl-, একটা I-, তাহলে এদের মধ্যে যদি আমি আকারের পার্থক্য করি তাহলে সাইজ কার বেশি হচ্ছে না I-, এর আকার বেশি কার থেকে Cl-, এর। আর ধ্রুবীয়তা কার বেশি হচ্ছে না যার আকার যত বেশি হবে যে আয়নের তার ধ্রুবীয়তা তত বেশি হবে। তাহলে এখানে I-, এর ধ্রুবীয়তা বেশি, তাহলে I-, এর সাইজও বেশি এবং ধ্রুবীয়তা বেশি। তাহলে ধ্রুবীয়তা যদি বেশি হয়ে যায় তাহলে সে কি করবে, সেই পরমাণুটা তোমার কি করবে বা সেই অ্যানায়নটা ক্যাটনের কাছাকাছি খুব চলে আসবে। তার মানে যে এই যে Fe3+, তাহলে দুটো ক্ষেত্রে তো Fe3+, তাহলে এর আকারটা যথেষ্ট ছোট এবং চার্জ ঘনত্ব খুব বেশি। তাহলে এর চারিদিকে যদি I-, বড় আকারের 3টে I-, অগ্রসর হয়, তাহলে I- যদি অগ্রসর হয় তাহলে তারা কি করবে এইভাবে এর দিকে গলে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এর সঙ্গে বন্ড ফর্মেশন করার চেষ্টা করবে। কিন্তু এদের আকার এতই বড় হয় যে এরা পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে, অর্থাৎ একটা স্টেরিক বাধা কাজ করবে। তাহলে এই স্টেরিক বাধার কারণে উচ্চ ধ্রুবায়ন ক্ষমতা Fe3+ আয়ন I- কে তোমার জারিত করে দেবে, দিয়ে কি হবে না Fe2 তৈরি করবে এবং I2 আয়োডিন তৈরি করবে। ওই জন্য কিন্তু Fe3 এর অস্তিত্ব থাকবে না। কি বললাম, I- এর বড় আকার এবং অধিক ধ্রুবীয়তা সম্পন্ন হওয়ায় উচ্চ ধ্রুবায়ন
ক্ষমতা সম্পন্ন Fe3+ আয়ন I- কে জারিত করে I2-তে পরিণত করবে। তাই FeI3 এর অস্তিত্ব নেই। ঠিক আছে। তোমাদের একটা দিতে পারে শর্ট কোশ্চেন এরকম যে শল্য চিকিৎসায় বোন নেল হিসাবে কোন সংযত ধাতু ব্যবহার করা হয়। তাহলে বোন নেল হিসাবে ট্যান্টালাম TA 5T সারির অন্তর্গত মৌল ট্যান্টানাল ব্যবহার করা হয়। কেন না এটা ক্ষয়প্রাপ্ত হয় না, এটা তো খুব দৃঢ়, এটা ক্ষয় হয় না বলে এটাকে আমরা ইউজ করি। আমাদের এমসিকিউ খুব এখন রানমেটিন বা বিভিন্ন তোমার এমসিকিউ কোশ্চেন যেখানে দিচ্ছে টাইপ এমসিকিউ কোশ্চেন নয়, শর্ট নম্বর হিসেবে আসে, সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে। এখন তোমাদের বলা হয় যে প্লাটিনাম, গোল্ড, সিলভার এগুলোকে বড় ধাতু বা নোবেল মেটাল বলা হয় কেন? বলছে যে প্লাটিনাম, সিলভার, গোল্ড এই যে মৌলগুলো আছে, অর্থাৎ এই যে সন্দেহত মৌল, সেগুলো কি না 5D সারির অন্তর্গত। এটা 3D, 4D, 5D। 5D সারির অন্তর্গত প্লাটিনাম, গোল্ড, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি আগে থাকছে। তাহলে এগুলা বোধহয় 11, 10, 9, গ্রুপ 9, 10, 11 প্লাটিনাম, গোল্ড, সিলভার। ঠিক আছে। শেষের দিকে 5D সারির তিনটে শেষের দিকে মৌল থাকে, ঠিক আছে, প্লাটিনাম, সিলভার, গোল্ড। বলছে এটাই যে 4D এবং 5D এখান থেকে ল্যান্থানাইট সংকোচন দেখা যায়। তার ল্যান্থানাইট সংকোচনের জন্য 4D এবং 5D মৌলগুলির আকার প্রায় একই রকম হয়, কিন্তু কি হয় 5D সারিতে যখন আসবে 4D থেকে যখন 5D-তে আসবো তখন কি হবে না এক্সট্রা 32টা প্রোটন বেশি থাকবে। তাহলে এক্সট্রা 32টা প্রোটন যদি বেশি থাকে তাহলে নিউক্লিয়াসের চার্জ ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে। নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন যদি বেশি থাকে তাহলে সেই নিউক্লিয়াসটা কম্প্যাক্ট হয়ে যায়, এবং এখানে কি হয় না এই যে ল্যান্থানাইট সংকোচনের জন্য যে 4F-এ তোমার কি থাকে 14টা ইলেকট্রন প্রবেশ করে। তাহলে 4F-এ যদি ইলেকট্রন থাকে তাহলে 4F-এর আবরণী প্রভাব দুর্বল, নিউক্লিয়াসটা অধিক শক্তিশালী। এটা যে নিউক্লিয়াস বলছি 4F-এ 14টা ইলেকট্রন থাকে, 4F-এর আবরণী প্রভাবটা হচ্ছে খুব কম। এরপরে এই ইলেকট্রনগুলো কোথায় থাকছে না 5D-তে তোমার প্রবেশ করবে। 6s বলছি, এটা হচ্ছে 5D-তে বলছি। তাহলে 4F-এর আবরণী প্রভাব খুব কম হওয়ার জন্য এই 4F-এর আবরণী স্তরটা 5D ইলেকট্রনকে বেশি আড়াল করতে পারে না, এবং এখানে এক্সট্রা 32টা ইলেকট্রন থাকে, ফলে এর F সংকোচন এবং D সংকোচন তোমার কাজ করে। ফলে কি হচ্ছে না বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে অধিক তীব্রভাবে আকর্ষিত হয়। তাহলে অধিক তীব্রভাবে আকর্ষিত হওয়ার জন্য এর ব্যাসার্ধটা যতটা কম হয় তো বটেই, এবং এদের আয়রন বিভবের মানটাও খুব বেশি হয়ে যায়। তাহলে যে প্লাটিনাম, সিলভার, গোল্ড কি বললাম, প্লাটিনাম, গোল্ড, সিলভার এদের আয়নন বিভব এবং তড়িৎ ঋণাত্মকতা উভয়ের মান, আয়নন বিভব এবং তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি এর মান খুব বেশি হয়ে যায়। তাহলে খুব বেশি হওয়ার জন্য এরা কি করে ইলেকট্রন বর্জন করে না। তাহলে ইলেকট্রন বর্জন যদি না করে তাহলে এরা কি করে না রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, তাই এরা নিষ্ক্রিয় হয়ে যায়। ঠিক একই কারণের জন্য বলা হয় যে 3D এবং 4D সারির মৌলগুলির তুলনায় 5D সারির মৌলগুলির আয়নন বিভবের মানটা খুব বেশি হয় কেন। তাহলে এই কারণের জন্য যে ল্যান্থানাইট সংকোচনের জন্য 4D এবং 5D সারির মৌলগুলির ব্যাসার্ধ প্রায় একই হওয়া সত্ত্বেও যখন 4D থেকে 5D সারিতে আসি তখন কি হবে যে এক্সট্রা 32টা প্রোটন বেশি থাকে, ফলে নিউক্লিয় চার্জটা বেশি হয়, এবং এখানে 4F অর্থাৎ ল্যান্থানাইট যে সংকোচনটা 4F-এর আবরণী প্রভাবটা কম হওয়ার জন্য এই অধিক শক্তিশালী নিউক্লিয়াস কি করছে না বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলোকে তীব্রভাবে নিজের দিকে আকর্ষণ করছে। তাহলে আকর্ষণ করার জন্য তোমার সাইজটা যত সম্ভব কম হচ্ছে, এবং নিউক্লিয়াসের প্রতি নিউক্লিয়াসটা কি করছে বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলোকে খুব তীব্রভাবে আকর্ষণ করার জন্য ইলেকট্রন বর্জনের প্রবণতাটা এতই কমে যায় যে ইলেকট্রন তোমার বেরোতে চায় না, বা ইলেকট্রন বার করতে প্রচুর শক্তির প্রয়োজন হয়।
ওই জন্য 4D থেকে 5D-তে ইলেকট্রন ট্রান্সফার করার জন্য বা 5D থেকে ইলেকট্রন বর্জন করার জন্য অধিক শক্তির প্রয়োজন, তাই আয়নন বিভবের মানটা খুব 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 অনেক বেশি হয়। এবার দেখো আম্লিকতা। তাহলে যে সংযুক্ত মৌলগুলি অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে যে বিভিন্ন যৌগ তৈরি করবে, অক্সাইড যৌগগুলো গঠন করবে, তাদের আম্লিকতা বা ক্ষারকত্বের ক্রম দেখব। তাহলে একই ধাতুর যে বিভিন্ন অক্সাইডগুলো হয় তাদের আম্লিকতা বা ক্ষারকত্ব কিভাবে নির্ভর করে না। আম্লিকতা এটা কেবলমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য যদি একই ধাতুর অক্সাইড হয়, ঠিক আছে। হচ্ছে ওই ধাতুর জারণ সংখ্যা যত বেশি হবে, জারণ স্তর যত বেশি হবে আম্লিকতা বেশি হবে, তাই তো। তাহলে জারণ স্তর যত বাড়বে আম্লিকতা বেশি। তাহলে ক্ষারকত্ব যদি বলি ঠিক উল্টো, 1 বাই ধাতুর জারণ স্তর। তাহলে জারণ স্তর যত কম হবে তত কি হবে, ক্ষারকত্ব তোমার বেশি হবে। তাহলে দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, সিআরও, Cr2O3, CrO3, এরকম তিনটা আমি অক্সাইড নিলাম, ক্রোমিয়াম অক্সাইড। তাহলে এই ক্ষেত্রে দেখো জারণ স্তরটা কি হচ্ছে, তাহলে সিআরও ক্রোমিয়াম একটা আছে, তাহলে এক্স প্লাস অক্সিজেন হচ্ছে -2 সমান 0, এক্স -2 সমান 0, তাহলে এক্স সমান হচ্ছে যে +2। তাহলে এক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ স্তর হচ্ছে +2। এটাই দেখো Cr2O3 ক্রোমিয়াম কটা, দুটো, তাহলে 2x প্লাস অক্সিজেন কটা, তিনটে, তাহলে 3 গুণিত -2 সমান 0, 2x - 6 সমান 0, 2x সমান 6, x সমান হচ্ছে +3। তাহলে এক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ স্তর +3। এটা দেখো CrO3 ক্রোমিয়াম করেছে একটা, x অক্সিজেন কটা, তিনটে, 3 × -2 সমান 0, x - 6 সমান 0, তাহলে x সমান +6, এটা +6। তাহলে যে তিনটে আমরা ক্রোমিয়ামের অক্সাইড পেলাম, তাহলে যত বাম থেকে ডান দিকে যাচ্ছি তত জারণ স্তর হচ্ছে বাড়ছে। তাহলে জারণ স্তর যদি বাড়ে তাহলে আম্লিকতাও কিভাবে বাড়বে। তাহলে যদি আম্লিকতার ক্রম বলি আমরা, আম্লিকতার ক্রম, তাহলে সব থেকে কম হচ্ছে সিআরও, তার থেকে বাড়বে Cr2O3 এবং তার থেকে বেশি হবে CrO3, এইভাবে বাড়বে। তাহলে যার নিম্ন জারণ স্তর অর্থাৎ কম যেটা সিআরও, তাহলে কি হবে, ক্ষারকত্ব বেশি আর এর আম্লিকতা বেশি। তাহলে যে সমস্ত ধাতুর অক্সাইডগুলো জারণ স্তর মাঝামাঝি থাকবে তারা কিন্তু অবধর্মী হয়ে যাবে। তাই তোমাদের একটা সিরিজ দিতে হবে, সে ভ্যানাডিয়ামে দিতে পারে বা ক্রোমিয়ামে দিতে পারে বা ম্যাঙ্গানিজে দিতে পারে। তাহলে যে এদের মধ্যে কোন অক্সাইডটা অবধর্মী, তাহলে নিম্ন এবং উচ্চ এদের ছেড়ে, নিম্ন হলো +3, উচ্চ হলো +6, তাহলে তোমার 4 যেগুলো থাকবে সেগুলোকে বলতে পারি যে আমরা অবধর্মী রূপে ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অক্সাইডগুলির তোমার আম্লিকতার ক্রম, ঠিক আছে। আর কি ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসতে পারে, এরকম একটা বলতে পারে যে টাইটেনিয়াম ক্লোরাইড ও টাইটেনিয়াম অক্সাইড এদের চৌম্বকীয় ধর্ম তুলনা করো। কি চৌম্বকীয় ধর্মের তুলনা। তাহলে TiCl2, এটা কি লিখবো, TiCl2। এখানে টাইটেনিয়াম জারণ স্তর দেখো কটা আছে, একটা, এক্স, ক্লোরিন কটা আছে, দুটো, ক্লোরিন হচ্ছে জারণ স্তর -1 সমান 0, তাহলে x - 2 সমান 0, তাহলে x সমান হচ্ছে +2। তাহলে TiCl2 যৌগে টাইটেনিয়াম হচ্ছে +2। স্ক্যানাডিয়াম, তারপর টাইটেনিয়াম, তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক কত, স্ক্যানাডিয়াম হচ্ছে 21, এটা হচ্ছে 22। তাহলে 22 যদি হয় তাহলে এটা বলবো আর্গন 4:20 আর 3d2 22। এখন 2+, অর্থাৎ 4s থেকে দুটো ইলেকট্রন চলে গিয়েছে, তাহলে ডিতে কটা ইলেকট্রন আছে, দুটো, তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন হচ্ছে দুটো। তাহলে যদি কোনো যোজ্যতা কক্ষে সে পরমাণু হোক বা আয়ন হোক, যোজ্যতা কক্ষে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে কি হয়ে যাবে, প্যারাম্যাগনেটিক। তাহলে এটা কি হয়ে গেল, প্যারাম্যাগনেটিক। তাহলে চুম্বকীয় ধর্ম হচ্ছে প্যারাম্যাগনেটিক। এবার TiO2 দেখে নাও, টাইটেনিয়াম ডাইঅক্সাইড, তাহলে টিআই বার কত আছে, একটা, এক্স অক্সিজেন কটা, দুটো, 2 গণিত অক্সিজেন হচ্ছে -2 সমান 0, তাহলে x - 4 সমান 0, তাহলে x সমান হচ্ছে +4।
তাহলে এখানে টাইটানিয়াম হচ্ছে কি +4 জারণ স্তরে থাকে। তাহলে +4 জারণ স্তরে যদি থাকে তাহলে এর 22 ইলেকট্রন বিন্যাস হয়, তাহলে কত 18 4:20 3d2 22। এখন 4+ মানে 4টি ইলেকট্রন চলে যাবে, 4s থেকে দুটো, ডি থেকে দুটো, তাহলে টোটাল 4টি ইলেকট্রন চলে যাওয়ার জন্য ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন। তাহলে আর্গন যদি হয় তাহলে সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস, দেখো এসেও কোনো ইলেকট্রন নেই, ডিতেও কোনো ইলেকট্রন নেই, তাহলে এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকার জন্য এন তোমার হচ্ছে 0। তাহলে অযুগ্ম ইলেকট্রন যদি না থাকে তাহলে এটা তোমার হচ্ছে ডায়াম্যাগনেটিক। বা তোমার এরকম কোয়েশ্চেন করতে বলে যে TiCl2 প্যারাম্যাগনেটিক কিন্তু TiO2 তোমার ডায়াম্যাগনেটিক কেন। এবার বলে আরেকটা কোয়েশ্চেন, সন্দেহত মৌলের যে বৈশিষ্ট্য থেকে, যে সন্দেহত বেশিরভাগ সন্দেহত মৌল তোমার রঙিন যৌগ গঠন করে কেন। তাহলে যে রঙিন যৌগ গঠন করার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে দেখবো যে ওই সন্দেহত মৌলটি বা আয়নটি যে জটিল যৌগে থাকে বা জলীয় মাধ্যমে থাকে সেখানে ডিতে কতগুলো ইলেকট্রন থাকছে। যদি ডিতে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকে তাহলে কি হবে, ডি থেকে ডি এর ইলেকট্রনের স্থানান্তর হবে। তাই যদি স্থানান্তর হয় তাহলেই সেটা কি হবে, রঙিন হবে। তাই যে এটা হচ্ছে ডি অরবিটাল, ডি অরবিটাল 5টা ডি অরবিটাল বলছে, এই 5টা ডি অরবিটাল দুটো ভাগে ভেঙে যায়, 3টে ডি অরবিটাল নিচে থাকে, এটাকে বলবো নন অ্যাক্সিয়াল অরবিটাল। কি কি হয়, DXY, DYZ, DXZ। আর দুটো অরবিটাল যেটা শক্তিটা বেশি রয়েছে DX² - Y² আর DZ²। তাহলে এই যে ডি অরবিটাল যে বিভাজন, তাহলে মনে করো ডিতে যদি একটা ইলেকট্রন বা 5টা ইলেকট্রন যাই থাকুক না কেন, একটা ইলেকট্রন যদি থাকে তাহলে আমাদের এই যে পরিবেশে বায়ুমণ্ডলের যে সূর্যালোক থাকে সেই সূর্যালোক থেকে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলো শোষণ করবে। একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলো যদি শোষণ করে তাহলে এই ডি ইলেকট্রনটা কি হয়ে যাবে, উত্তপ্ত হবে। উত্তপ্ত হলে পরে তার শক্তিটা বেড়ে যাবে, শক্তিটা বেড়ে গেলে পরে ইলেকট্রনটা এখান থেকে কিন্তু এই ডিতে স্থানান্তর হবে। এই স্থানান্তর যদি হলো মনে হবে এখানে স্থানান্তর হলো। এখন দেখবো যে স্থানান্তর হওয়ার জন্য এখানে ফাঁকা জায়গা আছে কিনা। যদি ফাঁকা জায়গা থাকে তবেই কিন্তু সেই ইলেকট্রনটা স্থানান্তর হতে পারবে। তাহলে এটা তখনই হবে যদি ডিতে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকে, তবেই কিন্তু ফাঁকা জায়গা থাকবে। কিরকম দেখো, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাই এই 9টা যে ইলেকট্রন দিলাম এতদূর পর্যন্ত 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন যে আছে সেখানেও কিন্তু এই ইলেকট্রনগুলো কিন্তু স্থানান্তরিত হয়ে দেখো এখানে ফাঁকা জায়গায় কিন্তু যেতে পারে, এখন একটা ফাঁকা। কিন্তু যখনই ডিতে তোমার 10টা ইলেকট্রন হয়ে গেল পুরোপুরি এইভাবে, তখন কিন্তু দেখো ইলেকট্রনগুলো হয়তো সূর্যালোক থেকে তাপ শোষণ করে উত্তপ্ত হলেও সেগুলো কিন্তু এখানে স্থানান্তর হয়ে আসতে পারবে না। তাই কি হবে না, D10 সিস্টেম থাকলে পরে তারা কিন্তু রঙিন হবে না। আর কি, ডিতে যদি কোনো ইলেকট্রন না থাকে তাহলে ইলেকট্রন স্থানান্তর হওয়ার কোনো কেস নেই, তাহলে তারাও কিন্তু রঙিন হবে না। তাহলে রঙিন হওয়ার একমাত্র সত্য অর্থাৎ কালার হবে যদি ডিতে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকে, এটা কি হবে, রঙিন। তাই তোমাকে অনেকগুলো আয়ন দিয়ে দিল বা অনেকগুলো জটিল যৌগ দিয়ে দেবে, তুই বলবে যে কোনগুলো জলীয় দ্রবণে তোমার রঙিন যৌগ গঠন করবে। যদি বলে এরকম Ti3+, Cr3+, Mn2+, Cu+, Cu2+, এগুলো যদি বলে তাহলে এগুলো প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করবে। ইলেকট্রন বিন্যাস করবে, তার জন্য ইলেকট্রন বিন্যাস করার জন্য 3D সারি প্রত্যেকটা মুখস্থ রাখতে হবে, ঠিক তো। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে, এটা হবে 3D1, এটা কি হবে 3D3, এটা হবে 3D5, এটা হবে 3D10, এটাকে হবে 3D9। তা দেখো এও একটা আছে এই সিস্টেমের মধ্যে পড়ছে, 3টা আছে এই সিস্টেমের মধ্যে পড়ছে, 5টা হচ্ছে এই সিস্টেমের মধ্যে পড়ছে, দেখো 9টা হচ্ছে এও সিস্টেমের মধ্যে পড়ছে। তাহলে এগুলা প্রত্যেকে কিন্তু রঙিন। কিন্তু দেখো Cu+, এটা কি হচ্ছে না, এটা কিন্তু ডিতে 10টা আছে, তাহলে 10টা হওয়ার জন্য Cu+ কিন্তু বর্ণহীন, ঠিক আছে। তাহলে রঙিন হওয়ার শর্ত হচ্ছে কি না, মানে ওই যে আয়নটা যে জটিল যৌগটা বলবে সেখানে কেন্দ্রীয় পরমাণুর আমরা ইলেকট্রন বিন্যাস করব। কেন্দ্রীয় পরমাণুটা যে জারণ স্তরে থাকবে সেই জারণ স্তরে যদি ইলেকট্রন বিন্যাস করে দেখি যে ডিতে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকছে, তাহলেই কিন্তু এই ডি থেকে ডি এর ইলেকট্রন স্থানান্তর হবে। যদি স্থানান্তর হয় তবেই কিন্তু সেটা রঙিন যৌগ গঠন করবে। এবং কেন হচ্ছে এখন অত ভাবার দরকার নেই, শুধুমাত্র এটুকু মনে রাখবে। কিন্তু যদি D0 বা D10 সিস্টেম থাকে তাহলে সেখানে ডি থেকে ডি এর ইলেকট্রন স্থানান্তর হবে না। মূল কথা হচ্ছে ডি টু ডি ইলেকট্রনের স্থানান্তরণ যদি সম্ভব হয়, ইলেকট্রনের
স্থানান্তরণ যদি ঘটে তাহলে সেটা কি হবে না রঙিন যৌগ গঠন করবে, ঠিক আছে। কিন্তু এরকম D0 বা D10 হলে পরে তারা কিন্তু রঙিন যৌগ গঠন করবে না। এখন যদি কোশ্চেন দেয় তোমাকে Cr2O7 2- এবং MnO4- এরা উভয় D10 সিস্টেম, 3D10 বলছি, 3D0 সিস্টেম, অর্থাৎ উভয়ের কিন্তু ডি উপকক্ষে তোমার কোনো ইলেকট্রন নেই, তাহলেও এরা রঙিন যৌগ গঠন করছে কেন? তাই D10 সিস্টেম, এটা দেখে নি, D10 বলছি, D0 কি করে হচ্ছে এটা দেখে নিচ্ছি। দেখো ক্রোমিয়াম কটা আছে দুটো, 2x, অক্সিজেন কটা 7টা, তাহলে 7 গুণিত -2, মোট টোটাল যে ওভারঅল চার্জ -2, 2x - 14 সমান -2, 2x - 14 প্লাস 14 - 2 সমান 12, x সমান 12/2 মানে 6। তাহলে এখানে ক্রোমিয়ামের সাধারণ যে অবস্থা রয়েছে সেটা হচ্ছে +6। এটা দেখো x + 4 × -2 সমান 0, x - 8 0 নয়, সরি -1, তো -1 আছে, -1 -8 দিয়ে গেল +8 -1, তাহলে x সমান হচ্ছে +7, এটা +7 স্তর। তাহলে ক্রোমিয়াম কত হলো +6 জারণ স্তর এবং Mn কত হলো দেখো +7 জারণ স্তর। তাহলে এই জারণ স্তরে এদের যে ডিতে কোনো ইলেকট্রন থাকছে না, দেখে নাও ক্রোমিয়াম সাধারণ ইলেকট্রন বিন্যাস আর্গন 3d5 4s1, আবার যদি ক্রোমিয়াম 6+ হয়ে যায়, 4s থেকে একটা, ডি থেকে একটা চলে গেল, তাহলে কি হলো আর্গন, দেখি 3d0। Mn25 কি হবে আর্গন 3d5 4s2, তাহলে Mn7+, দেখো 4s থেকে দুটো, ডি থেকেও 5টা, তাহলে এটাও 0 হয়ে গেল। তাহলে দেখো, তাহলে ডিতে তো যদি 0 থাকে তাহলে এটা কি হবে বর্ণহীন হয়ে যাবে, কিন্তু তাহলে তো দিব্যি এটা রঙিন হয়ে যাচ্ছে। তা তখন এটাকে ব্যাখ্যা করবো কিরকম, এই স্ট্রাকচারটা আনতে হবে। ক্রোমিয়াম এটা যে ডাইক্রোমেটের স্ট্রাকচার, ঠিক আছে, বলছে এই যে স্ট্রাকচার, আর এখানে দেখো MnO4- এরকম হচ্ছে অক্সিজেনের নেগেটিভ চার্জ কি হলো, লিগ্যান্ডের যে নেগেটিভ চার্জগুলো আছে সেটা কি করে, এই যে মেটাল অর্থাৎ ক্রোমিয়ামের ফাঁকা ডি উপকক্ষে স্থানান্তর করে, অর্থাৎ রেজোন্যান্স করছে। তাহলে অক্সিজেনের নেগেটিভ চার্জ, দেখো অক্সিজেনের নেগেটিভ চার্জ যে কেন্দ্রীয় পরমাণু Mn এর যোজ্যতা কক্ষে স্থানান্তর করছে, এই স্থানান্তরটাকে বলবো আমরা চার্জ ট্রান্সফার, বলবো চার্জ ট্রান্সফার, অর্থাৎ চার্জ যে স্থানান্তরণ করছে এটা তৎক্ষণাৎ হচ্ছে, খুব সাডেনলি হচ্ছে, এবং এটা হওয়ার জন্য ঠিক একই রকম পরিবেশ থেকে যে নির্দিষ্ট দৃশ্যমান তরঙ্গ মানে দৃশ্যমান আলোকরশ্মি একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে এক্সাইটেড হয়ে এখানে স্থানান্তরিত হচ্ছে, বলছে এত তৎক্ষণাৎ হচ্ছে, এটার জন্য চার্জ ট্রান্সফার, এটা ডিডি ইলেকট্রন স্থানান্তরের মতো একটা ব্যাপার হচ্ছে, ঠিক আছে। তাই এরা কি করছে, এরা রঙিন যৌগ গঠন করছে। তাহলে এটাকে দেখাবো যে কত জারণ স্তর তৈরি করছে, ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 0 হচ্ছে, তারপরে স্ট্রাকচারটাকে বলবো যে অক্সিজেনের নেগেটিভ চার্জ ক্রোমিয়াম বা অক্সিজেনের নেগেটিভ চার্জ Mn এর যোজ্যতার কক্ষে চার্জ স্থানান্তর অর্থাৎ হঠাৎ চার্জ ট্রান্সফার বা রেজোন্যান্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করছে। এই চার্জ ট্রান্সফারের জন্য এরা রঙিন যৌগ গঠন করে, ঠিক আছে। দেখো এরকম বলে যে Cr2+ এটা হচ্ছে 3d4 সিস্টেম এবং Mn3+ 3d4 সিস্টেম, তাহলেও এটা কি করে না Cr3+ ইলেকট্রন বর্জন করে Cr3+ এ পরিণত হয়। তাহলে যদি ইলেকট্রন বর্জন করে তাহলে সেটা কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়া হলে পরে এটা হচ্ছে বিজারক দ্রব্য রূপে কাজ করে, এটা হচ্ছে বিজারক দ্রব্য, আর এটা হচ্ছে জারক দ্রব্য রূপে কাজ করছে। হচ্ছে যে Cr2+ এবং Mn3+ উভয়ই 3d4 সিস্টেম হওয়া সত্ত্বেও Cr2+ বিজারক দ্রব্য রূপে আচরণ করে এবং Mn3+ জারক দ্রব্য রূপে আচরণ করে। তাই যদি বিজারক দ্রব্য রূপে আচরণ করে তার মানে সেটা কি ঘটাচ্ছে, জারণ ঘটাচ্ছে। তাই যদি জারণ ঘটায় তাহলে কি করবে, একটা ইলেকট্রন বর্জন করে Cr3+ হবে, Cr3+ যদি হয় তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা হবে আর্গন 3d3। এখন 3d যদি 3 হয় তাহলে আমাদের যে ডি অরবিটালের যে স্প্লিটিংটা হয়েছে দেখালাম, যে এখানে
ডি দুটো আর এখানে তিনটে, এই সেটটাকে বলবো T2G, এটাকে বলবো EG দুটো। তাহলে এখানে কিন্তু একটা একটা করে ইলেকট্রন বিন্যাস আছে। তাহলে এদের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস এটা হচ্ছে T2G3 ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস। তাহলে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস হওয়ার জন্য এটা অধিক স্টেবল হয়, ওই জন্য Cr3+2+ থেকে সহজেই Cr3+ পরিণত হতে পারে, ওই জন্য ক্রোমিয়াম 2+ বিজারক দ্রব্য রূপে কাজ করে। তাহলে এই ক্ষেত্রে দেখো Mn2+ যদি জারক দ্রব্য রূপে কাজ করে তাহলে এটা বিজারণ বিক্রিয়া করাবে। তাহলে বিজারণ বিক্রিয়া যদি করে তাহলে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করলে পরে এটা কি হবে, Cr3+ থেকে হবে Mn3+ থেকে হবে Mn2+, তখন কি হবে আর্গন 3d5। তাই ডিতে 4টে ইলেকট্রন ছিল, এখন 5টা ইলেকট্রন হয়ে গেছে। তাই নর্মালি যে ডি অরবিটাল আছে সেই 5টা যে ডি অরবিটাল থাকে সেখানে কি হচ্ছে দেখো, প্রত্যেকটাতে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করছে, অর্থাৎ 3d5 ইলেকট্রন বিন্যাস হয়েছে। 3d5 অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস, মোর স্টেবল। এই জন্য কি হয় না, উভয় স্থিতিশীল হচ্ছে, এই ইলেকট্রন বর্জন করে বিজারক দ্রব্য রূপে আচরণ করছে এবং T2G3 অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস লাভ করছে, এবং এই ইলেকট্রন গ্রহণ করে Mn2+ হচ্ছে এবং 3d5 ইলেকট্রন বিন্যাস লাভ করছে। ওই জন্য উভয় স্টেবল হচ্ছে, এই জন্য Cr2+ বিজারক দ্রব্য এবং Mn2+ তোমার জারক দ্রব্য রূপে কাজ করছে। এখন আমরা বলেছে ক্রোমেট আর ডাইক্রোমেটের মধ্যে পারস্পরিক রূপান্তর, ঠিক আছে? ক্রোমেট ডাইক্রোমেটের মধ্যে পারস্পরিক রূপান্তর কোশ্চেনগুলো একটু একটু করে বলছি, তোমরা একটু দেখে নেবে যে ক্রোমেট ডাইক্রোমেট পারস্পরিক রূপান্তরে তোমার পিএইচ আর পিএইচ এর ভূমিকা। পিএইচ যোগ করলে পরে ক্রোমেট থেকে ডাইক্রোমেট হয় বা ডাইক্রোমেট থেকে ক্রোমেট হয়, এটা মনে রাখার একটা বিষয় আমি বলে দিয়েছিলাম বয়। তাহলে বেসিক মিডিয়াম অর্থাৎ ক্ষারীয় মিডিয়ামে অরেঞ্জ থেকে ইয়েলো হয়ে যায়, এবার কার কালার অরেঞ্জ, কার কালার ইয়েলো সেটা একটু দেখে নেবে। আর কি দেখবে না, ক্রোমিল ক্লোরাইড পরীক্ষা, কি দেখবে, ক্রোমিল ক্লোরাইড পরীক্ষা ডাইক্রোমেটের সঙ্গে K2Cr2O7 এর সঙ্গে একটা লবণের বিক্রিয়া করব, ক্লোরাইডের NaCl বা KCl বলতে পারছি, বা NaCl বলতে পারো, NaCl অ্যাসিড মিডিয়ামে ক্রোমিল ক্লোরাইড তৈরি করবে, কালারটা মনে রাখবে। আর কি হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া, H2O2 এর সঙ্গে বিক্রিয়া, তাহলে কি হবে, কার না ডাইক্রোমেটের K2Cr2O7, তাহলে কি ব্লু বাটারফ্লাই তৈরি হবে, ব্লু বাটারফ্লাই তৈরি হবে, সেই প্রজাপতি স্ট্রাকচার কি হবে, ক্রোমিয়াম পেন্টঅক্সাইড। এখানে ক্রোমিয়াম জারণ স্তর কিন্তু +6, এগুলো কিন্তু খানিকটা মনে রাখবে। আর ক্রোমেট ডাইক্রোমেটের কতগুলো রাসায়নিক বিক্রিয়া আছে, সেই অ্যাসিড মিডিয়ামে Fe2+ এর সঙ্গে বিক্রিয়া, SO3 2- এর সঙ্গে বিক্রিয়া, I- এর সঙ্গে বিক্রিয়া, অক্সালেট আয়নের সঙ্গে বিক্রিয়া, এগুলো দেখবে। তাহলে প্রত্যেকটা বিক্রিয়া করে Fe2+ কে যাইতে করে Fe3+ করবে, এটা SO4 2- করবে, এটা আয়োডিনে পরিণত করবে, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, এই বিক্রিয়াগুলো অনেক দেখে রাখবো। এফ ব্লক ল্যান্থনাইট এবং অ্যাক্টিনাইট মৌলের সাধারণ জারণ স্তর দেখবে। কোনটা ল্যান্থনাইট সংকোচন খুব দেবে না, যে জার্কনিয়াম, হাফনিয়াম, এদের ZrOH এদের ভৌত ধর্ম রাসায়নিক ধর্মের সাদৃশ্য কারণ কি, ল্যান্থনাইট সংকোচন বলবে একই রকম হয়ে যায়, যে এই অনুযায়ী ফাই সমান কি হচ্ছে, চার্জ বাই ব্যাসার্ধ, কোনো ভৌত বা রাসায়নিক ধর্ম চার্জ বাই রেডিয়াস ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, এবং দুটো ক্ষেত্রে চার্জ সমান এবং ব্যাসার্ধ তোমার একই রকম হয় ল্যান্থনাইট সংকোচনের জন্য। এই জন্য এদেরকে পৃথক করাও অসুবিধাজনক এবং এদের ভৌত রাসায়নিক ধর্মের প্রচুর সাদৃশ্য পাওয়া যায়। আর কি না, ওই যে ল্যান্থনাইট যে অক্সাইডগুলো আছে LaOH3 থেকে লুটেশিয়াম LuOH3, এদের ক্ষার ধর্মের তুলনা করতে দেয়, যে কার ক্ষারকত্ব বেশি বা কার ক্ষারকত্ব কম, ঠিক আছে? তাহলে এই যে ল্যান্থনাইটের সারি এখানে La3+ হয়, ঠিক আছে, La3+, আর এখানেও Lu3+, তাহলে প্রত্যেকের জারণ স্তর কিন্তু +3। এবার যত বাম থেকে ডান দিকে যাবো ব্যাসার্ধ কি হবে, তোমার কমতে থাকবে, তাহলে এর ব্যাসার্ধটা বেশি, তাহলে ফাই সমান চার্জ তো দুটোরই সমান, তাহলে এর ব্যাসার্ধটা বেশি, তাহলে আর La3+, আর এদিকে পাচ্ছি কি আমি না, এদিক থেকে পাচ্ছি ফাই সমান 1/r Lu3+, তাহলে কার ব্যাসার্ধটা বেশি না, এর ব্যাসার্ধটা বেশি হওয়ার জন্য ফাইয়ের মানটা তোমার কি হচ্ছে, কম হয়ে যাচ্ছে। তাহলে ফাইয়ের মানটা কার কম না, La3+ এর কম, কার বেশি না, Lu3+ এর বেশি হচ্ছে, কারণ ব্যাসার্ধটা তোমার কম হওয়ার জন্য ফাইয়ের মানটা বেশি যাচ্ছে। এবার ফ্যাজনের সূত্র অনুসারে
ফাইয়ের মান যার বেশি হবে তার সমযোজী চরিত্র বাড়বে। তাহলে ফাইয়ের মানটা কার বেশি? এই লুটেশিয়াম LuOH3 ফাইয়ের মানটা বেশি, তাহলে সমযোজী চরিত্র বেশি। তাহলে সমযোজী চরিত্র বেশি হওয়ার জন্য এটা কি হয়েছে যে এর আম্লিকতা তোমার বেশি হচ্ছে। তাহলে এর আম্লিকতা তোমার বেশি, তাহলে আম্লিকতা বেশি যদি হয় তাহলে এর ক্ষারকত্ব তোমার কি হচ্ছে? কম। ক্ষারকত্ব কম, তাহলে ক্ষারকত্ব কার বেশি? এর ক্ষারকত্ব বেশি। তাহলে বলতে যে এর মধ্যে ক্ষারকত্ব কার বেশি বা কার কম? তাহলে LaOH3 এর ক্ষারকত্ব বেশি এবং এর ক্ষারকত্ব কম। আর শেষ যেটা দেখবে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডের মধ্যে যে কোনটা জটিল যৌগ গঠনের প্রবণতাটা বেশি, কার বহু সংখ্যক বেশি জারণ স্তর প্রদর্শন করে, ঠিক আছে, এইগুলো একটা একটু দেখে নেবে। অর্থাৎ এদের মধ্যে যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো আছে সেগুলো দেখলে মোটামুটি DF এবং আগে যেটা দেখেছি স্ববর্গীয় জটিল যৌগের তোমার একটা সাধারণ ধারণা আসবে এবং তার সম্পর্কে যে সমস্তই কোশ্চেনগুলো দেয় না কেন অন্ততপক্ষে তোমরা কিছু না কিছু লিখে নিয়ে আসতে পারবে। স্পেশালি যে বিক্রিয়াগুলো কিছু আছে দেখবা সালে যেগুলো পড়েছে সেগুলো দিয়ে একটু একটু ফলো করবে, তোমাদের কোশ্চেন খুব একটা ঘোরাবে না, এইভাবেই তোমরা দেখতে থাকবে। আর এরপরে আরেকটা ফিজিক্যালের একটু পার্ট একটু বলে দেবো, তাহলেই তোমাদের পুরো সাজেশনটা কমপ্লিট হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো।